আচ্ছা, বরাবরের মতো আমরা একটু সংক্ষেপে রিভিউ করি গত ক্লাসে কি পড়ানো হয়েছিল। আমি এখান থেকে শুরু করছি। নার্নস্ট ইকুয়েশন, এবং এই প্রেক্ষাপটটা বলাটা অনেক ইম্পর্টেন্ট ছিল। অনেকবার বলছিলাম নার্নস্ট ইকুয়েশনের শর্ত হচ্ছে যখন সেলের কন্ডিশনগুলো স্ট্যান্ডার্ড থাকে না। তোমাদের যে ভোল্টেজের লিস্টগুলো আমি দেখাইছিলাম এখানে, বা তুমি যে বইটাই পড়ো না কেন সেই বইতে এরকম একটা লিস্ট আছে। আয় হায়, কত দূরে চলে গেল! এই যে যে লিস্টটা তুমি পড়ো, সেই লিস্টে যে ভোল্টেজগুলো দেওয়া আছে, বিশ্বাস করে ভাই প্রত্যেকটা স্ট্যান্ডার্ড ভোল্টেজ। মানে ঘনমানটা 1 মোলার, চাপ থাকলে সেই চাপের মান হচ্ছে 1 মোলার গ্যাস থাকলে। কিন্তু সবসময় তো এরকম স্ট্যান্ডার্ড থাকবে না। বাস্তবে তো স্ট্যান্ডার্ড রাখা পসিবল না। তো এই যে হচ্ছে আমাদের সেই চার্ট। এই যে এখানে প্রত্যেকটা মান হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড মান। তো যদি কখনো এমন হয় যে স্ট্যান্ডার্ড না বাস্তবে, তখন হচ্ছে আমরা নার্স ইকুয়েশন ব্যবহার করি। সো নার্স ইকুয়েশন আমরা লাস্ট সেশনে অনেক সময় ধরে আসলে কথা বলছিলাম যে ইকুয়েশনটার মেইন সোর্স কি ছিল। মেইন সোর্স ছিল হচ্ছে এইটা, যে গিবসের ইকুয়েশন থেকে ডেল জি সমান ডেল জি নট প্লাস আর টি এল এন কিউ। সেখান থেকে আমরা দেখলাম ই সেল সমান ই নট সেল মাইনাস আর টি বাই ইএফ ইন্টু ইন্টু এল এন কিউ। সো কিউ এর পরিচয় দিচ্ছি, তারপর হচ্ছে ইএফ এর পরিচয় দিচ্ছি। এবং আমরা বলছিলাম যে এই ইকুয়েশনটা আমি হচ্ছে হাফ সেলের জন্য অ্যাপ্লাই করতে পারবো, আবার এটা ফুল সেলের জন্য অ্যাপ্লাই করা যায়। সো হাফ সেলের জন্য তো সরাসরি অ্যাপ্লাই করা যায়, কারণ এটা একটা ইকুয়েশনের জন্যই প্রযোজ্য, উপরে উৎপাদ নিচে হচ্ছে বিক্রিয়ক। আমি গত ক্লাসে মনে হয় 20 মিনিট ধরে খালি দেখাইছিলাম, যেটুকু কোনো কাজে লাগতো না, যে ফুল সেলের জন্য ইকুয়েশনটা কিভাবে আসে। এই যে, সো ফুল সেলে কিন্তু দুইটা ইকুয়েশন থাকে। ফুল সেলে কিন্তু আসলে দুইটা ইকুয়েশন থাকে, দেখো। এই একটা ইকুয়েশন, এই আরেকটা ইকুয়েশন। সো দুইটা ইকুয়েশন কিভাবে আসলে ব্লেন্ড করে একটা ইকুয়েশনের মধ্যে অ্যাপ্লাই করা যায় সেটা দেখাইছিলাম, বাট এই প্রতিপাদন তো তোমার দরকার নেই, এটা তোমাকে বোঝানোর জন্য দেখাইছি, ফিল করার জন্য দেখাইছি। সো আমরা আজকে দেখব হচ্ছে, এটা তো গত ক্লাসে হয়ে গেছিল তাই না? অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম 3+, কিন্তু স্লাইডে কেন করা নাই? আচ্ছা, এই ম্যাথটা একটু সবাই লিখে নেই। যত বেশি প্র্যাকটিস করব, যত বেশি মানে ম্যাথ প্র্যাকটিস করব, তত বেশি হচ্ছে আমাদের স্মুথনেস আসবে। আর এটা আসলে স্কুল এবং কলেজের মধ্যে মেইন তফাৎ। স্কুলে আমরা কনসেপ্ট বেশি শিখতাম, প্র্যাকটিস কম করলেও হইতো, কারণ পরীক্ষায় না পেঁচায় পুচাই খুব একটা আসতো না। কলেজে আবার উল্টাটা, কনসেপ্ট অল্পখানি শিখে এরপরে হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস করতে হয়। আর খুব সম্ভবত আজকে হচ্ছে আমাদের এই সেশনেই হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, এটা আমার ধারণা, সম্ভাবনা বেশি। জিঙ্ক, জিঙ্ক 2+, কপার 2+, কপার। কোষে মুক্ত শক্তির পরিবর্তন কত, প্রমাণ অবস্থায় থাকলে মুক্ত শক্তির পরিবর্তন কত? এখন কোষে মুক্ত শক্তির পরিবর্তন কত, আর প্রমাণ অবস্থায় মুক্ত শক্তির পরিবর্তন কত? তাহলে আমরা যদি একটু অ্যাপ্রোচ করি, আগে দেখি প্রমাণ অবস্থায় মুক্ত শক্তির পরিবর্তন কত। ডেল জি নট, এটা বের করি কারণ এটা বের করা সহজ। মাইনাস মানে কি, মানে হতেছে ই ইন্টু এফ ইন্টু ই নট। ভাই এটা কেন আগে বের করলেন? কারণ দেখো, এই যে জিঙ্ক আর কপারের ই নটটা তো আমাদের মুখস্থ, তাই না? তো যদি জিঙ্ক কপারের ই নট মুখস্থ, আমি সরাসরি ভ্যালু বসাইলে আনসার বের হবে। তাহলে এখানে জিঙ্ক কপারের জন্য ই এর মান হচ্ছে 2, এফ এর মান তো 96,500, আর ই নট এর মান হচ্ছে 1.1। তাহলে এখানে থাকে হচ্ছে 2 × 96,500 গুণন হচ্ছে 1.1, মাইনাস তো অবশ্যই থাকবে, -212,300 এত ভোল্ট। এ হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের আনসার। এবার আমরা যদি পরেরটা বের করতে চাই, ওই অবস্থায় মুক্ত শক্তির পরিবর্তন কত? তাহলে ওই অবস্থায় মুক্ত শক্তির পরিবর্তনের ইকুয়েশন কি হবে? মাইনাস ই ইন্টু এফ ইন্টু ই। আমাদের চ্যালেঞ্জটা কি? আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে ই বের করা। এখন আমি গতকালকে তো অনেক ভেঙে ভেঙে দেখাইছি, আজকে এক লাইনে করব। ই সেল সমান ই নট সেল। ই নট সেল মানে হচ্ছে 1.1 মাইনাস আর টি 8.314। আমাকে বলছে হচ্ছে যে তাপমাত্রা দেওয়া নাই, মানে 25 ডিগ্রি ধরবো। তার মানে হচ্ছে 298, এখানে 2 ইন্টু এফ ইন্টু এলএন। এখানে কি দাঁড়ায়? রিঅ্যাক্ট্যান্ট, প্রোডাক্ট। এখানে দাঁড়ায় রিঅ্যাক্ট্যান্ট, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। তাহলে রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট, রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট, হ্যাঁ ওটা দিয়েও করা যায়, কোনো সমস্যা নেই।
তো আমি যদি উপরে প্রোডাক্ট নেই, প্রোডাক্ট হতেছে কপার, তো নেওয়া না নেওয়া একই কথা। উপরে থাকে হতেছে 0.02 আর এখানে থাকে হতেছে 0.1। 1.1 মাইনাস 8.314 ইন্টু 298, 2 ইন্টু 96,500 ইন্টু হচ্ছে এলএন, উপরে হচ্ছে 0.02 আর নিচে হচ্ছে 0.1, 1.12 এত ভোল্ট থাকে। তাহলে আমি যদি ডেল জি বের করতে চাই, মাইনাস ই ইন্টু এফ ইন্টু ই, তাহলে গুণন হচ্ছে 2 গুণন 96,500, তাহলে এখানে থাকে হচ্ছে এইটা 216,287.49 এত ভোল্ট। সো আশা করি সবাই বুঝতে পারছি। কনসেপ্ট ক্লিয়ার থাকলে, একটা মাইনাস তো হবে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে ম্যাথ যা আসবে তা করা যাবে, কিন্তু তোমার ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট দরকার। তাহলে একটা হচ্ছে প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন, আর একটা হচ্ছে ওই শর্তে মুক্ত শক্তির পরিবর্তন। যেহেতু এখানে আমার স্ট্যান্ডার্ড দেওয়া নাই, এই জন্য আমরা নার্স ইকুয়েশন ব্যবহার করে ই সেলের মানটা বের করছি। আমরা নেক্সট কনসেপ্টে যাই, ব্যাটারি ডেড। এই যে আমরা বিভিন্ন ব্যাটারি ব্যবহার করি, এগুলো তো একসময় শেষ হয়ে যায়, তাই না? তো যখন ব্যাটারি শেষ হয়ে যায় তখন কি হয়? তখন ই সেল সমান জিরো হয়। মানে ওই ব্যাটারি থেকে আর কোনো শক্তি আমি পাচ্ছি না, তাই না? কোনো এনার্জি পাচ্ছি না, মানে কোনো ভোল্টেজ পাচ্ছি না। তাহলে আমি বলতে পারি ব্যাটারি সেল মানে হচ্ছে ই সেল সমান হচ্ছে জিরো। এখন অনেক স্টুডেন্ট আসলে এটা বুঝে না, একটা ব্যাটারি শেষ হয়ে গেলে আসলে কি হয়? কোনো গ্যাস উড়ে চলে যায়, কোনো কিছু ক্ষয় হয়ে যায়? আসলে না, একটা ব্যাটারি যখন শেষ হয়ে যায়, যেটাকে আমরা ডেড বলি, তখন কি হয় জানো? সেল রিঅ্যাকশন যেগুলো ছিল সেগুলো সাম্য অবস্থায় চলে আসে। আবারও বলছি, একটা ব্যাটারি শেষ হয়ে যাওয়া মানে কোনো কিছু ফুরায় যাওয়া না। একটা ব্যাটারি শেষ হয়ে যাওয়া মানে হইতেছে সবকিছু সাম্য অবস্থায় আসা। আমরা কি মনে আছে সাম্য অবস্থায় কি কিউ হয় নাকি কিউ এর জায়গায় কে হয়? মনে আছে? সেই যে রাসায়নিক পরিবর্তনে শিখছিলাম, সাম্য অবস্থায় কিন্তু কিউ কিউ থাকে না, কিউ কে হয়ে যায়। এই হচ্ছে আমাদের মেইন কথা। সো যখন একটা ব্যাটারি শেষ হয়ে যায়, তখন ব্যাটারি থেকে কিছু কমে যায় না, ফোরায় যায় না, উড়ে যায় না, সেটা সাম্য অবস্থায় পৌঁছায়। আর তখন কিউ এর জায়গায় কে হয়। এখন এই কনসেপ্ট দিয়ে ম্যাথ আসে পরীক্ষায় মাঝে মধ্যে। এই হচ্ছে আমাদের ম্যাথ। প্রশ্ন খুবই সহজ। গ্যালভানিক কোষের জন্য সাম্য ধ্রুবক নির্ণয় করো। আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ একটু ব্যাখ্যা করি। সাম্য ধ্রুবক বের করতে বলছে মানে আমাদের কে বের করতে বলছে, তাই না? কে বের করতে বলছে মানে বিক্রিয়াটা সাম্য অবস্থায় ধরে নিতে হবে। সাম্য অবস্থায় ধরে নিতে হবে মানে হয়তো এই সেলটাকে আবার কি ধরতে হবে? এই সেলটাকে জিরো ধরতে হবে না? বা ই জিরো হবে। কি বললাম ভাইয়া? সাম্য ধ্রুবক বের করতে বলছে মানে আমাদেরকে ধরে নিতে হবে ব্যাটারিটা সাম্য অবস্থায় পৌঁছাইছে। সাম্য অবস্থায় পৌঁছাইছে মানে সেই ব্যাটারি কিন্তু আর বেঁচে নাই, ব্যাটারি শেষ হয়ে গেছে। তাহলে আমি কি জানি? ই সেল মানে জিরো সমান ইনট সেল মাইনাস আর টি বাই ই এফ ইন্টু এল এন কিউ এর জায়গায় আবার কি হচ্ছে? এল এন কে হচ্ছে। তো এই যে অনেকে বলে যে এক চ্যাপ্টারের সাথে আরেক চ্যাপ্টার কি খুব বেশি জড়িত না, খুব বেশি জড়িত না, বাট এই যে অল্প একটু জায়গায় এখানে রাসায়নিক পরিবর্তনের কনসেপ্ট লাগছে, সাম্য অবস্থার কনসেপ্ট লাগছে। তাহলে জিরো সমান হইতেছে 1.1 মাইনাস 8.314 ইন্টু 298 বাই হচ্ছে 2 ইন্টু 96,500 ইন্টু এল এন কে। তাহলে কে সমান এখানে মানটা কি দাঁড়ায়? 1.6 ইন্টু 10⁻37। এখানে কিছু মজার ফ্যাক্ট আছে, ফ্যাক্ট গুলো বলবো আস্তে আস্তে, সবাই এটুকু লিখে নেই। এই ফ্যাক্ট গুলো পরীক্ষায় লিখতে হবে না, বাট আনসার হচ্ছে এটা। কারো কি মনে আছে কিনা যে কে সমান কি ছিল? কে সমান ছিল সাম্য অবস্থায়, উপরে হচ্ছে উৎপাদ,
যদি মনে থেকে থাকে, আর নিচে হচ্ছে বিক্রিয়ক। সেটা কখনো কখনো আংশিক চাপ, কখনো কখনো ঘনমাত্রা। এখন কে এর মান অনেক বড় মানে কি উৎপাদ অনেক বেশি, বিক্রিয়ক অনেক কম, তাই না? এবং বলছিলাম কে এর মান 1 থেকে বড় হইলে উৎপাদ 50% এর বেশি। এখানে কে এর মান টেন্স টু অসীম। খেয়াল করছো? 37 মানে তো অসীমের কাছাকাছি চলে যায়। মানে একেবারে টেন্স টু অসীম। টেন্স টু অসীম মানে হচ্ছে একটা গ্যালভানিক কোষ আসলে সমস্ত বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়। সমস্ত বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়। মানে এটা কিন্তু আমাদের জন্য ভালো। কারণ আমি যতটুকু বিক্রিয়ক নিয়েছি তার সমস্তটুকু উৎপাদে পরিণত হয়ে গেছে। সো এটা আসলে ভালোই তো, কারণ আমার অপচয় থাকলো না, কোনো বিক্রিয়ক অবশিষ্ট থাকলো না। সো এই আসলে হচ্ছে আমাদের একটা ব্যাটারি ফুল ব্যবহৃত হয়ে যাওয়ার পরে তারপর সাম্যাবস্থায় আসছে। ইনট সেল লেখা, এই যে ইনট সেল মানে সেলের হচ্ছে ভোল্টেজ। এরপরে আসে হচ্ছে কনসেন্ট্রেশন সেল। সবাইকে একটু বুঝাই দেই, কনসেন্ট্রেশন সেল বাংলায় ঘনমাত্রা সেল বলে। এই টাইটেল গুলো আমি না দিলেও পারতাম, কিন্তু টাইটেল গুলো নিচে জিনিসটা বোঝার জন্য একটু সবাই না লিখি, সবাই হচ্ছে একটু বোঝার চেষ্টা করি। ধরো আমার কাছে এমন একটা সেল দেওয়া আছে, এইটা সিলভার, সিলভার প্লাস 0.2 মোলার। তারপরে ধরো এরকম দেওয়া আছে সিলভার প্লাস 0.4 মোলার, তারপর সিলভার। দেখে অনেকটা অদ্ভুত লাগছে আমি জানি অনেকের কাছে। এই আবার কি দেওয়া আছে, সিলভার, সিলভার প্লাস, সিলভার প্লাস, সিলভার প্লাস, মানে মেয়ের মাও যা ছেলের মাও তাই, এটা কোনো কথা হইলো? তো কথা হচ্ছে যে এই যে সিলভার, সিলভার প্লাস, সিলভার প্লাস, সিলভার, এরকম একটা সেল যদি তৈরি হয়, আমরা জিঙ্ক কপার দিয়ে কি দেখছিলাম? দেখো জিঙ্ক কপারের দুইটার ঘনমাত্রাও তুমি যদি সমান নিতা, মানে তুমি যদি জিঙ্ক এবং কপার এই দোনোজনের ঘনমাত্রাও যদি সমান নিতা, তাও কিন্তু সেখানে ভোল্টেজ তৈরি হইতো। কারণ জিঙ্কের বিভব একরকম, কপারের বিভব একরকম। জিঙ্ক ইলেকট্রন দিতে চায়, কপার ইলেকট্রন নিতে চায়। আবারও বলতেছি, জিঙ্ক এবং কপার, ধরো তুমি দুজনের ঘনমাত্রাই সমান নিতা, কিন্তু এরপরও কিন্তু একজন দিতে চায়, একজন নিতে চায়। কারণ কি? কারণ হচ্ছে একজনের ভোল্টেজ জারণ ভোল্টেজ বেশি, একজনের বিজারণ ভোল্টেজ বেশি। সো ওরা কিন্তু ঠিকই নিজেদের মধ্যে করে ইলেকট্রন আদান প্রদান করবেই, ভোল্টেজ তৈরি করবে। কিন্তু এখানে তো একই জিনিস, তো এখানে কিন্তু ভোল্টেজ জনিত কারণে ইলেকট্রন দান গ্রহণের কোনো প্রশ্ন আসে না। তাহলে ইলেকট্রনের দান গ্রহণে যদি প্রশ্ন আসে, সেটা কিসের জন্য? ঘনমাত্রার জন্য না? আবারও বলছি, যে এই সেলটা যদি কোনো ভোল্টেজ উৎপাদন করে বা কোনো বিভব তৈরি করে, বিভব পার্থক্য তৈরি করে, সেটা কিন্তু শুধু এদের ঘনমাত্রার পার্থক্যের জন্য। কারণ এর ভোল্টেজও যা, এর ভোল্টেজও তো তাই। তাহলে যেহেতু ঘনমাত্রার জন্য এই সেলটা সেল হিসেবে কাজ করে, এই জন্য এটাকে কনসেন্ট্রেশন সেল বলা হয়। আবারও বলছি, ঘনমাত্রার জন্য এই সেলটা একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি করে বা এই সেলটা ইলেকট্রনের ফ্লো রাখতে পারে। এই জন্য এই সেলটাকে আমরা কি সেল বলি? এই সেলটাকে আমরা কনসেন্ট্রেশন সেল অথবা ঘনমাত্রা সেল বলে থাকি। এখন একটু সবাইকে প্রশ্ন করতে চাই যে কনসেন্ট্রেশন সেলের অ্যানোড কোনটা, যার ঘনমাত্রা বেশি নাকি যার ঘনমাত্রা কম? একটু চিন্তা করি তো। আমি জানি অনেকের এরকম মনে হচ্ছে যে অ্যানোড মানে আমাদের কাছে একটু, অ্যানোডটা একটু পজিটিভ পজিটিভ লাগে, অ্যানোডটা হচ্ছে একটু বা একটু সুপিরিয়র লাগে। আর যার বেশি সে হচ্ছে সুপিরিয়র, সুতরাং যার ঘনমাত্রা বেশি সে হচ্ছে অ্যানোড। না, অ্যানোড হচ্ছে সেইটা যার ঘনমাত্রা কম। বুঝা দিচ্ছে? কি বললাম ভাইয়া? অ্যানোড হচ্ছে সেইটা যার ঘনমাত্রা কম। কেন? চিন্তা করো, ধরো আমি একটা ছবি এঁকে দেখাই। এই একটা পাত্র আছে আমার কাছে, আর এরকম হুবহু আর একটা পাত্র আছে। এখন এই পাত্র সিলভার আছে, আমি এই পাত্র সিলভার নিলাম এবং এখানে সিলভারের দণ্ড নিয়েছি ধরো। এই হচ্ছে আমার সিলভারের দণ্ড, আর এখানে সিলভারের দ্রবণ আছে। এখানেও সিলভার আছে, এখানে সিলভারের দ্রবণ আছে, এবং অবশ্যই এরা একটা তার দিয়ে যুক্ত। আমরা জানি কি, যে ইলেকট্রন দান করবে সে হচ্ছে অ্যানোড হবে, তাই না? এখন এইখানকার ঘনমাত্রা আমি ধরলাম 0.2, এখানকার ঘনমাত্রা ধরলাম 0.5।
তাহলে আমি কি বলতে পারি যে এইখানকার সিলভার আয়নের ঘনমাত্রা কম না? তাহলে এইখানকার সিলভার আয়নের ঘনমাত্রা যদি কম হয়, এখানে কমন আয়ন ইফেক্ট কম। বুঝি কিনা? কমন আয়ন ইফেক্ট কম মানে হইতেছে সিলভার এখানে বেশি আসবে, অর্থাৎ এখানে এই রিয়াকশনটা বেশি প্রবণতা পাবে, সিলভার প্লাস হওয়া। কারণ যেহেতু এখানে সিলভার আয়নের ঘনমাত্রা কম, কমন আয়ন ইফেক্ট কম, so এখানে আসবে বেশি, দ্রবণে আসবে বেশি, বাট এখানে কিন্তু দ্রবণে আসতে চাবে না, বরং দ্রবণ থেকে এখানে যাবে, কারণ এর থেকে কম। তাহলে এখানে কোন রিয়াকশনটা বেশি প্রায়োরিটি পাবে? সিলভার প্লাস প্লাস ইলেকট্রন সমান এখানে কি তৈরি হবে? এখানে সিলভার তৈরি হবে। এই দুইটা হচ্ছে আমাদের মেইন কথা। তাহলে বুঝতে পারছি যে কনসেন্ট্রেশন সেল, সেই কনসেন্ট্রেশন সেল কাকে আমরা বলি? যেখানে তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষ্য একই জিনিস হয়, সেম ইলেকট্রোড সেম ইলেকট্রোলাইট, এবং উভয় পাশে যদি ঘনমাত্রা সমান হয়, তাহলে কিন্তু কনসেন্ট্রেশন সেলের ভোল্টেজ জিরো হয়ে যাবে। কেন জিরো হয়ে যাবে? কারণ ঘনমাত্রার জন্যই তো ভোল্টেজ তৈরি হইতো। সো ঘনমাত্রার জন্য ভোল্টেজ যদি তৈরি হয়, তাহলে ঘনমাত্রা সমান হলে তো ভোল্টেজ থাকবে না। আর যার ঘনমাত্রা কম সে হচ্ছে অ্যানোড হবে। এখন আমাকে বলো তো, আমি এখানে যেটা লিখছি সেইটার ভোল্টেজ কি প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে না? এই যে এইটার যেটা আমি এখানে লিখছি, বুঝো কিনা, গত ক্লাসে বুঝাইছিলাম। কারণ আমি বলছিলাম বাস্তবের অ্যানোড আর খাতার অ্যানোড যদি মিলে যায়, তাহলে সেটা পজিটিভ ভোল্টেজ দেয়। বাস্তবের অ্যানোড কি? যার ঘনমাত্রা কম। আমার খাতার অ্যানোডও কোনটা? যার ঘনমাত্রা কম। সুতরাং এই সেলের ভোল্টেজ তুমি যদি বের করো, তাহলে সেখানে পজিটিভ ভোল্টেজ বের হবে। আরেকটু বুঝো কিনা, কনসেন্ট্রেশন সেলের ইনট সেলের মানটাও জিরো হয়। কেন বলো তো? ইনট মানে কি? এখানে ঘনমাত্রা 1 মোলার, এখানে 1 মোলার, তাই না? তাহলে 1 মোলার 1 মোলার মানে কি? সমান না? তাহলে সমান মানে কি? এটা জিরো হবে। অনেকে মনে করে প্রমাণ দেখে হইতেছে জিরো, না, প্রমাণ দেখে জিরো এমন না, সমান দেখে জিরো, 1 1। তো অনেকগুলো কথা একসঙ্গে বলে ফেলছে, আমি এগুলো ডটগুলো কানেক্ট করে দেই। কনসেন্ট্রেশন সেল হচ্ছে সেই সেল যেখানে তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষ্য একই হয়, সেম তড়িৎদ্বার তড়িৎ বিশ্লেষ্য, সেম তড়িৎ বিশ্লেষ্য তড়িৎদ্বার। এটাকে কেন কনসেন্ট্রেশন সেল বলে? কারণ এই টাইপের সেলগুলো যে ভোল্টেজ দেয় বা বিদ্যুৎ পরিবহন করে বা ইলেকট্রন ফ্লো করে ঘনমাত্রার পার্থক্যের জন্য, এই জন্য এগুলোকে আমরা ঘনমাত্রা কোষ বলে থাকি। তারপরে বলছি যে এই টাইপের সেলগুলাতে যখন ঘনমাত্রা সমান হয় তখন ভোল্টেজ জিরো হয়, কারণ ঘনমাত্রার জন্যই ভোল্টেজটা আমি পাচ্ছিলাম। আর এখানে যার ঘনমাত্রা কম সে হচ্ছে অ্যানোড হবে। তারপরে দেখি এই টাইপের সেলের ইনট সেলটাও জিরো। কেন ইনট সেলটা জিরো? কারণ ইনট মানে প্রমাণ বিভব, প্রমাণ বিভব মানে কি? এই পাশে ঘনমাত্রা 1 মোলার, ওই পাশেও ঘনমাত্রা 1 মোলার, ঘনমাত্রা দুই পাশে সমান হইলেই তো আমরা জানি ভোল্টেজটা জিরো হবে। সেটুকু যদি বুঝি, দেখো এই ম্যাথটা একটু বুঝো কিনা সবাই। কুয়েটে আসছিল 2003-4 সালে, বহুত আগে আসছিল। আমি তোমাদের থেকে এটা প্রেডিকশন চাই যে এখানে ইএমএফটা কি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? এটা তো বোঝা উচিত সবার। অবশ্যই পজিটিভ আসবে। কারণ দেখো, যে ঘনমাত্রা কম সে অ্যানোড, এবং অ্যানোডকে এই উপস্থাপনেরও অ্যানোড হিসাবেই দেওয়া আছে। সুতরাং আমি বলতেই পারি যে এখানে ইএমএফটা পজিটিভ আসবেই। আমাকে বলছে নিম্নলিখিত কোষটির ইএমএফ এবং মুক্ত শক্তি পরিবর্তন 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণয় করো। তো আমি ইএমএফটাই বের করে দিই, পরে মুক্ত শক্তি পরিবর্তন তোমরাই বের করতে পারবা। তাহলে ই সেল সমান হচ্ছে ই নট সেল, আর টি বাই হচ্ছে ইএফ ইন্টু এল এন কিউ। ই নট সেল তো জিরো, কারণ এটা ঘনমাত্রা কোষ। -38.314, তাপমাত্রা এখানে দেওয়া আছে 37 মানে 310, এর মান তো 96,500 ইন্টু এলএন। এই হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, এই হচ্ছে প্রোডাক্ট, এই হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, এই হচ্ছে প্রোডাক্ট। আচ্ছা, 1 মিনিট একটু করে নাও সব, আমার একটা ফোন আসছে, একটু ফোনটা একটু ধরতে হবে।
আচ্ছা, আমরা এবার কিউতে আসি। কিউ হচ্ছে উপরে উৎপাদ যাবে। এখন উৎপাদ হচ্ছে, একটা হচ্ছে সিলভার, একটা হচ্ছে সিলভার নাইট্রেট। তার মানে উপরে হচ্ছে 0.3 যাবে এটা, আর নিচে হচ্ছে 0.5 যাবে। তাহলে এখানে কত আসে? 0.013 এত ভোল্ট। এবং আমরা কিন্তু এটা প্রেডিক্ট করছিলাম যে এই মানটা পজিটিভ আসবে, তাই না? সো এই যে কেমিস্ট্রি আসলে যদি ফিল না করি, যদি না বুঝি যে কি করছি, কেন হচ্ছে, তাহলে সারাদিন পড়ে তো লাভ নাই। মানে এই ফিলটা করলেই কেমিস্ট্রি মজা লাগবে, এবং একটা অঙ্ক করলে আমি বুঝতে পারবো যে আমার অঙ্ক হয়েছে কিনা, বা কোথায় আসলে ঝামেলা আছে। তারপরে হচ্ছে আমরা যদি ডেল জি বের করতে চাই, ডেল জি সমান হতেছে মাইনাস ই ইন্টু, ই এর মান হতেছে 1 ইন্টু এফ, এফ মানে 96,500, এফ ইন্টু ই মানে 0.013। তাহলে হইতেছে 0.013 গুণন হচ্ছে 96,500, এখানে থাকে হচ্ছে মাইনাস 1254.5, এত জুল। এ হচ্ছে আমাদের পরের আনসার। ওকে, তাহলে এইটুকু ছিল হচ্ছে আমাদের ঘনমাত্রা কোষ, ব্যাটারি ডেড। এইখানে হচ্ছে সবাইকে বলবো যে এটা একটু কেটে জাস্ট 0 ভোল্ট হবে। এটা খুব ট্রিকি প্রশ্ন, মজার প্রশ্ন। তাহলে এক্স এর মান কত হবে? দেখো তো সবাই, অঙ্ক না করে পারা যায় কিনা। আমাকে এখানে বলে দিছে 0 ভোল্ট। এই 0 ভোল্ট যদি হয় তাহলে দুই পাশে ঘনমাত্রা কি থাকতে হবে? সমান থাকতে হবে না? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে। কপার, কপার সালফেট, কপার সালফেট, কপার, এটা দেখে বুঝি ঘনমাত্রা কোষ। এবং আমাকে ভোল্টেজ দেওয়া আছে 0 ভোল্ট। তো 0 ভোল্ট মানে এখানে এক্স এর মান কত? ওই যে ওটা সমান হবে, এক্স এর মান হচ্ছে 0.01 এত মোলার। এই হচ্ছে আনসার। একদম ইজি পিজি লেমন স্কুইজি। আর এই ম্যাথ আসবে, ছেলে পেলে ভার্সিটিতে চিল্লাবে যে ক্যালকুলেটর নাই, এই নাই, সেই নাই, এটা ছিল না, সেটা ছিল না, তার জন্য পারি নাই। তাহলে আমরা যেমনটা শিখছিলাম যে দুই পাশে ঘনমাত্রা সমান থাকলে যেরকম ভোল্টেজ জিরো হয়, ঘনমাত্রা সমান থাকলে যেরকম ভোল্টেজ জিরো হয়, ঠিক সেরকম ভোল্টেজ জিরো হলে দুই পাশে ঘনমাত্রা কি থাকে? সমান থাকে। আমরা নেক্সট টাইপে যাই, রেফারেন্স ইলেকট্রোড। রেফারেন্স ইলেকট্রোডকে বাংলায় কি বলে জানি? বাংলায় বলে হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার। না, প্রমাণ না, নির্দেশক তড়িৎদ্বার বলে, ওই একই জিনিস। নির্দেশক তড়িৎদ্বার। নির্দেশক তড়িৎদ্বার মানে হইতেছে যেটা আমরা প্রমাণ হিসেবে ব্যবহার করি। যেমন আমরা যখন বাটখারা মাপি তখন ওই যে 1 কেজি, 2 কেজি, আধা কেজি, 200 গ্রাম, 500 গ্রাম, এগুলো কিন্তু সব রেফারেন্স। তাহলে রেফারেন্স ইলেকট্রোড মানে হইতেছে এটা একটা অর্ধকোষ যার মানটা জানা থাকে। কি বললাম ভাই? রেফারেন্স ইলেকট্রোড মানে হইতেছে এটা একটা অর্ধকোষ যার বিভব জানা থাকে। সো এটা একটা অর্ধকোষ। সো এখানে আমরা লিখবো হইতেছে যার বিভব জানা থাকে, এবং যেটার হেল্প নিয়ে আমরা অন্যটার বিভব বের করতে পারি। এই হচ্ছে আমাদের রেফারেন্স ইলেকট্রোড। তাহলে কি বলছি ভাই? রেফারেন্স ইলেকট্রোড হচ্ছে এমন ইলেকট্রোড যার ভোল্টেজ আমার জানা থাকে, এবং যেটার হেল্প নিয়ে, এটা কিন্তু একটা অর্ধকোষ, মাথায় রাখতে হবে এটা একটা অর্ধকোষ, যেটার হেল্প নিয়ে আমি অন্যটার ভোল্টেজ বের করতে পারি, সেটাকে আমরা রেফারেন্স ইলেকট্রোড বলে থাকি। এখন রেফারেন্স ইলেকট্রোড দুই রকম, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। ওই যে তখন কে জানি প্রশ্ন করছিল যে ভাই, প্রাইমারি রেফারেন্স ইলেকট্রোড, সেকেন্ডারি রেফারেন্স ইলেকট্রোড, এইগুলো আবার কি ছিল? প্রাইমারি হচ্ছে প্রাইমারি, বাংলা কি প্রাইমারি বলা হয়, আর সেকেন্ডারি মানে হচ্ছে সেকেন্ডারি। এখন প্রাইমারি রেফারেন্স ইলেকট্রোডের
যে হচ্ছে এক্সাম্পল, এটা হচ্ছে সি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। তাহলে রেফারেন্স ইলেকট্রোডের বাংলা হচ্ছে নির্দেশক তড়িৎদ্বার। ওকে, বুঝলাম, ভালো কথা। এটা দুই রকম, প্রাইমারি। প্রাইমারি মানে হইতেছে এইটার হচ্ছে আমরা নোন এবং ভোল্টেজটা হচ্ছে জিরো। অবশ্যই নোন তো হবে, এবং এইটার ভোল্টেজ হচ্ছে জিরো। ভি এর মান জিরো অথবা ই এর মান হচ্ছে জিরো, দেখাবো তোমাদের। আর এক্সাম্পল হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, এটাকে সংক্ষেপে সি বলে, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। এখন স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, আমি সবাইকে পাশের ছবিটা দেখায়, সেই ছবিটা কাউকে তুলতে হবে না, এমনি দেখাচ্ছি। যেহেতু এটা রেফারেন্স, তার মানে ভাই 14 বংশের সবকিছু স্ট্যান্ডার্ড হইতেই হবে। এখন তোমাদেরকে শিখাইছিলাম যে হাইড্রোজেন একটা তড়িৎদ্বার, এবং আমি কিন্তু এটা এখনো শিওর না যে এটা অ্যানোড হবে না ক্যাথোড হবে। ডিপেন্ড করে কার সঙ্গে আমি যুক্ত করছি, তাই না? এটা তো কখনো সবসময় অ্যাবসোলিউট না যে অ্যানোড হবে না ক্যাথোড হবে। তো আমরা অবশ্যই কি নিব? দেখো নিচে একটা অ্যাসিড সলিউশন নেওয়া হয়েছে, যেহেতু হাইড্রোজেন তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমরা অ্যাসিড নেব। এবং অবশ্যই ঘনমাত্রা স্ট্যান্ডার্ড হইতে হবে, কারণ ও জিনিসটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। এই যে দেখো 1 মোলার H প্লাস নেওয়া হয়েছে, তার মানে ঘনমাত্রাটা স্ট্যান্ডার্ড। আমি এই যে একটা টিউব নিছি, কাঁচ টিউব, সেই টিউবের গা ঘেঁষে 1 ATM চাপে হাইড্রোজেন গ্যাস ফ্লো করাচ্ছি, তার মানে অবশ্যই হইতেছে চাপটাও স্ট্যান্ডার্ড হবে। এবং তোমাদের কি মনে আছে বলছিলাম যে হাইড্রোজেনের গা ঘেঁষে, মানে হাইড্রোজেন গ্যাসটাকে নর্মালি একদম সস্তাভাবে ফ্লো করানো হয় না, প্লাটিনামের তার ঘেঁষে ফ্লো করানো হয়। দেখো এই হচ্ছে সে আমাদের প্লাটিনাম ওয়্যার। তারপরে হচ্ছে এই যে প্লাটিনাম ইলেকট্রোডটা, খেয়াল করছে এটা একটু চওড়া নেওয়া হয়েছে। আমাকে কেউ বলতে পারবা কেন এটাকে এইখানে গিয়ে চওড়া করে নেওয়া হয়েছে? এই অ্যান্সার তোমাদেরকে অলরেডি দিছি। মানে ভাইয়া তার তো উপর থেকে নিচ্ছে, বাট নিচে গিয়ে এরকম কেন চাকতি বানানো হইলো? নিচে গিয়ে চাকতি বানানো হয়েছে যেন ওর সারফেস এরিয়াটা বাড়ে আর কি। দেখো ওই যে এটাকে জুম ইন করে তারপরে যেখানে দেখানো হয়েছে অনেক বড় করে দেওয়া হয়েছে সারফেস এরিয়া বাড়ানোর জন্য। তার মানে হতেছে প্রথমত আমি জানি না এটা অ্যানোড হবে না ক্যাথোড হবে, কারণ সিরিজে ওর থেকে উপরে যদি কারোর সঙ্গে যুক্ত থাকে তাহলে ও ক্যাথোড হবে, ওর থেকে নিচের কারোর সঙ্গে যুক্ত হইলেও অ্যানোড হবে। বাট এইটুকু জানি নিচে 1 মোলার অ্যাসিডের ঘনমাত্রা, উপরে 1 ATM চাপে হাইড্রোজেন গ্যাসকে প্লাটিনামের তারের গা ঘেঁষে ফ্লো করানো হয়, এই হচ্ছে মেইন কথা। অর্থাৎ এই সেলের সিম্বলটা দুই রকম হইতে পারে। তুমি যদি এটাকে অ্যানোড হিসেবে ইউজ করো, মানে কখনো যদি এটা অ্যানোড হিসেবে ইউজ হয় পরিস্থিতি বিবেচনায়, তখন তো অ্যানোডে আমরা জানি আগে তড়িৎদ্বার হয়, মানে প্লাটিনাম কমা হাইড্রোজেন গ্যাস 1 ATM চাপ, তারপরে হচ্ছে H প্লাস 1 মোলার ঘনমাত্রা, এটা হচ্ছে অ্যানোড হিসেবে সেই সেলের সিম্বল। আবার যদি এটাকে তুমি কখনো ক্যাথোড হিসেবে ব্যবহার করো বা পরিস্থিতি বিবেচনায় ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়, তখন এখানে হবে হচ্ছে H প্লাস 1 মোলার, যেহেতু স্ট্যান্ডার্ড, H2 1 ATM, আর ক্যাথোডের তো প্লাটিনামটা শেষে যাবে। তো আমি কিন্তু আবারও বলছি, আগে থেকে কিন্তু কখনোই জানবো না যে এটা অ্যানোড হবে নাকি এটা ক্যাথোড হবে। ডিপেন্ড করে, এটা সম্পূর্ণ আপেক্ষিক জিনিস, আমি কার সঙ্গে নিচ্ছি। এখন তোমাদেরকে হচ্ছে পরে আমি এখানে আবার ফেরত আসবো, পরের স্লাইডে যাই আবার। এই মানটা কত জানো? ই নট অফ H2 থেকে H প্লাস, এই মানটা জিরো। বলছিলাম এটা আমরা নোন এবং এটা আমরা জিরো ধরে নেই, মানে জিরো জিরো। আবার ই নট অফ H প্লাস থেকে H2, এই মানটাও জিরো। কি দাঁড়ায় তাহলে? সবাই একটু লেখা বন্ধ করে কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। এই যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, এর ভোল্টেজ জিরো, জারণ ভোল্টেজও জিরো, বিজারণ ভোল্টেজও জিরো। অর্থাৎ হাইড্রোজেনের জারণ ভোল্টেজ বিজারণ ভোল্টেজ দুটোটাই জিরো প্রমাণ অবস্থায়। জারণ ভোল্টেজ জিরো মানে এটা জারিত হইতে চায় না, আর বিজারণ ভোল্টেজ জিরো মানে এটা বিজারিত হইতে চায় না। বাট কথা তো সত্যি না, এটা তো জারণ বিজারণ দিকটা না হইলে তো আমি অর্ধকোষ হিসেবে ব্যবহারই করতে পারবো না। তাহলে এই যে যে জিরো, এটা কি আসলেই জিরো নাকি আমাদের ধরে নেওয়া জিরো, কি মনে হয়? এটা কিন্তু আমাদের ধরে নেওয়া জিরো, এটা কিন্তু আসলেই জিরো না। কারণ আমি যদি একটাকে জিরো না ধরে নেই তাহলে কখনো আমি স্কেলিং করতে পারবো না। তো আবারও বলছি যে হাইড্রোজেনের জন্য যে জিরো ভোল্টেজটা আমরা বলি এটা কিন্তু আসলে অ্যাবসলিউট জিরো না, এটা ধরে নেওয়া জিরো। এবং এই যে আমাদের বাকি যে লিস্টটা ছিল, তোমাদেরকে যে লিস্টটা আমি দেখাইছিলাম,
এই লিস্টে বাকি যতগুলো মান আছে প্রত্যেকটা মান কার সাপেক্ষে বের করা জানো? প্রত্যেকটা মান হাইড্রোজেনের সাপেক্ষে বের করা, একদম সবগুলো মান। সো এই যে আমাদের যে ভোল্টেজ গুলো আছে, সেই দেখবা হাইড্রোজেনের উপরের গুলো সব প্লাস দেখাচ্ছি এখানে। এই হচ্ছে হাইড্রোজেন 0, এর উপরের গুলো প্লাস, এর নিচের গুলো মাইনাস। অর্থাৎ জিঙ্কের ভোল্টেজে 0.76 বলতে আমরা কি বুঝাচ্ছি? আমরা বুঝাচ্ছি যে হাইড্রোজেনের সঙ্গে থাকলে জিঙ্কের এটা হয়। সো এর একটা মানও কিন্তু রিয়েল মান না, সবগুলো কিন্তু আপেক্ষিক মান। সবগুলো হাইড্রোজেনের পার্সপেক্টিভে চিন্তা করা হয়। তাহলে আমি পুরো কনসেপ্টটাকে সংক্ষেপে রিভিউ করে দিই। রেফারেন্স ইলেকট্রোড মানে সেই ইলেকট্রোড যার ভোল্টেজ আমার জানা থাকে এবং সেই মানটা কত? সেই মানটা 0। এটাকে আমরা রেফারেন্স ইলেকট্রোড বলে থাকি। এটা হচ্ছে সি মানে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, মানে এই সি মানে ওই সি না। ঐশী তো আবার এত কমন নাম যে কোথাও যদি 10টা মেয়ে থাকে, একটা মেয়ের নাম ঐশী, একটা মেয়ের নাম সুমাইয়া, একটা মেয়ের নাম মালিহা হয়। বাট এই সি হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। তো এটা হচ্ছে অ্যানোডও হতে পারে, ক্যাথোডও হতে পারে। অ্যানোড হিসেবে সিম্বল, ক্যাথোড হিসেবে সিম্বল দেখলাম। আর শুধু এটুকু মনে রাখতে হবে যে এদের সবকিছু স্ট্যান্ডার্ড হবে। আর এটা জারণ বিভব 0, এটার বিজারণ বিভব 0। এই জিরো কিন্তু প্রকৃত জিরো না, এই জিরোটা হচ্ছে ধরে নেওয়া জিরো। আমরা কেন ধরে নেই? ভাই কিছু একটাকে ধরতে হইতোই। যেমন ওইটারে আমরা 1 কেজি ধরি, কেন ধরি? তো অন্য কিছুর 1 কেজি ধরতে তো হইতো। সো কথা হচ্ছে অ্যাকচুয়াল কত, অ্যাকচুয়াল আসলে কখনো বলা যাবে না, কারণ ভোল্টেজ একটা জেনে আরেকটা বের করা যায় আর কি। সো অ্যাকচুয়াল বলে আসলে কিছু নাই এখানে। এবার দেখি সেকেন্ডারি রেফারেন্স ইলেকট্রোড বা ক্যালোমেল তড়িৎদ্বার। সো আগে ক্যালোমেল তড়িৎদ্বারের সিম্বল দেখাই। আর আমি যখন তোমাদেরকে তড়িৎদ্বারের বিভিন্ন টাইপ দেখাচ্ছিলাম তখন একটা মনে আছে লিখে দিছিলাম পরে, ধাতু ও তার অদ্রবণীয় লবণ অর্ধকোষ। মনে আছে কারো? সম্ভবত গত সেশন অথবা তার আগের সেশন। সেখানে লিখে দিছিলাম যে একটা, ওইখানে পরে, দাঁড়াও আমি একটু তোমাদেরকে দেখায় আসি। এতগুলো স্লাইড হয়ে গেছে, 86টা স্লাইড হয়ে গেছে অলরেডি। আমার বোর্ড লোড নিয়ে পারছে না। নর্মালি এই বোর্ডে আমি এই স্লাইড টাইড ছাড়া কখনো অন্য কিছু করি না। মানে এমন না যে এখানে মুভি নাটক সিনেমা দেখি, এখানে শুধু হচ্ছে স্লাইড নিয়ে কাজ করি, বাট তারপরও বোর্ড নিতে পারে না। কারণ অ্যানোটেট করলে একটা স্লাইডের সাইজ অনেক বড় হয়ে যায়, তখন বোর্ড হিমশিম খেয়ে যায়। এই যে, আর এটা র্যাম রোম কেন জানি এত বেশি দেয় নাই, ওদেরকে ধরতে হবে। ধাতু এবং তার অদ্রবণীয় লবণ অর্ধকোষ বলছিলাম পরে, এই যে পরে মানে এখন, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওই টাইপের। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় এই বোর্ডগুলো আসলে আমরা যেরকম ভিগোরাস ক্লাস নেই ওটার জন্য বোধ হয় না। মানে একটা দুইটা হচ্ছে লাইভ সেশন নিলাম, পেছনে একটু লেখালেখি করলাম, এটার জন্য মনে হয় ঠিক আছে। কিন্তু আমাদের এই যে এক একটা স্লাইডে যে 100 পেজ 150 পেজ করে থাকে, এবং এটা থাকার মানে এমন না যে হতেছে নামে থাকা। প্রতিটা স্লাইডে অনেক অ্যানোটেট করা হয়, অনেক লেখা হয়, অনেক কাজের জিনিস থাকে আর কি। সম্ভবত এটার জন্য ডিজাইন করা না, আমার কাছে মনে হয় এটা, না কি জানি। সো সেকেন্ডারি রেফারেন্স ইলেকট্রোড বা ক্যালোমেল তড়িৎদ্বার। ক্যালোমেল তড়িৎদ্বারে মার্কারি নেওয়া হয়। আমরা জানি মার্কারি একটা তরল ধাতু, সবাই জানো। এল দিস, এল মানে লিকুইড। সো মার্কারির সাথে ওর একটা অদ্রবণীয় লবণ নেওয়া হয়। সো মার্কারির অদ্রবণীয় লবণ হইতেছে মার্কিউরাস ক্লোরাইড। তাহলে তুমি ওভাবেও চিন্তা করতে পারো, একটা ধাতু নিছি, তার সাথে ওর একটা অদ্রবণীয় লবণ নিছি। তাহলে মার্কারি নিছি, মার্কারির সাথে হচ্ছে মার্কিউরি ক্লোরাইড নিছি। আচ্ছা, এই লবণের অ্যানায়ন কে, ক্লোরাইড না? বা এই লবণের মাইনাস কে? অন্য লবণ নিলেও হইতো, মার্কারির জন্য হতেছে মার্কিউরি ক্লোরাইড নেওয়া হয়, অদ্রবণীয় লবণ হইতে হবে। অন্য লবণ নিলেও হয়, বাট নর্মালি অদ্রবণীয় লবণ তো নেওয়াই লাগবে। তাহলে মার্কারি নিছি, মার্কারির সাথে তার একটা অদ্রবণীয় লবণ নিছি। এই লবণের যে অ্যানায়ন, সেই অ্যানায়ন সম্বলিত আরেকটা লবণ নিতে হয়। তো এই ক্লোরাইড সম্বলিত একটা লবণ, ধরো আমি পটাশিয়াম ক্লোরাইডই নিলাম। নট নেসেসারিলি পটাশিয়াম ক্লোরাইড নিতে হবে, সোডিয়াম ক্লোরাইড নিলেও হইতো। কিন্তু পটাশিয়াম ক্লোরাইড নিলে সুবিধা হয়, একসাথে লবণ সেতুরও কাজ হয়ে যায়। তাহলে একটা ধাতু, সেই ধাতুর সাথে তার অদ্রবণীয় লবণ, এই লবণের যে অ্যানায়ন, সেই অ্যানায়ন সম্বলিত আরেকটা লবণ। এটা কিভাবে কাজ করে একটু পরে দেখাচ্ছি।
তো তোমাদেরকে আমি একটু সার্চ দিয়ে ক্যালোমেল তড়িৎদ্বারটা দেখাই দেই। তোমাদের বইতে যে ছবিটা আছে বইতে হচ্ছে আহ এই ছবিটাই আছে বইতে, কিন্তু এটা তো ভালো ছবি এখানে নাই। আচ্ছা আছে, বাইজুস থেকে। দেখো এই নিচে হচ্ছে মার্কারি, এই যে আমি মার্কারি নিছি, ধাতু যেটা, এবং আমরা জানি মার্কারি একটা তরল ধাতু। তো মার্কারি যদি তরল ধাতু হয় তাহলে অবশ্যই সে সবার নিচে চলে যাবে এবং অনেক ভারী ধাতু। তো সবাই কি দেখতে পাচ্ছে? এই মার্কারির সাথে ওর একটা অদ্রবণীয় লবণ নিচ্ছি, যে মার্কিউরাস ক্লোরাইড, Ag2Cl2। সো মার্কারির সাথে মার্কিউরাস ক্লোরাইডের লবণ নিচ্ছি। এই লবণের যে অ্যানায়ন, সেই অ্যানায়ন সম্বলিত আরেকটা লবণ নিচ্ছি, পটাশিয়াম ক্লোরাইড। আর এখানে পেস্ট কেন লেখা আছে পরে বোঝা দিচ্ছি। আসলে বিক্রিয়াটা কি হয় আবারও বলছি, এটা কিন্তু একটা অর্ধকোষ। সো পটাশিয়াম ক্লোরাইড নিলে সুবিধা হচ্ছে, দেখো এই যে এটাকে আসলে ওরা লবণ সেতু হিসেবে ইউজ করে ফেলে। এই যে টু সলভ ব্রিজ, মানে এক ঢিলে দুই পাখি, আমি এখানে তড়িৎ বিশ্লেষ্য পাচ্ছি, আমি লবণ সেতুও পাচ্ছি। সো বিক্রিয়াটা হয় কি, আমাদের মার্কারি ধরলাম যেটা অ্যানোড হয় আর কি, মার্কারি ইলেকট্রন দান করলো, দান করে Hg+ হইলো, বুঝছো? মানে আমি কিন্তু জানি না অ্যানোড হবে না ক্যাথোড হবে, সে একটা বিক্রিয়া দেখাইলেই হয়, বাকিটা তো উল্টা হবে। তো এইখানকার যে মার্কারি সেই ইলেকট্রন দান করে সে তো আর এখানে থাকবে না, কারণ এখন তো সে আর নাই, মানে চার্জ নিরপেক্ষ মার্কারি নাই, সে এখন পজিটিভ আয়ন হয়ে গেছে। তো সে ওই যে উপরে যে ক্লোরিন আছে, ক্লোরিনের ডাকে সে উপরে চলে যাবে। তো উপরে গেল, মানে সে এখানে চলে আসলো, বুঝছো? আমি এরপরে দেখাতে পারবো না। তাহলে এই মার্কারি উপরে চলে গেছে, উপরে তো অনেক ক্লোরাইড আছে, তো সেই ক্লোরাইডের সাথে গিয়ে সে বিক্রিয়া করে ফেলে। তাহলে এই মার্কারি, যে মার্কারিটা উপরে চলে গেছে আয়নটা, সে হচ্ছে ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে, করে HgCl লবণ তৈরি করে, বাট Hg লবণটা ডাইমার হিসেবে থাকে নেচারে, বুঝছো? তাহলে কি হইলো, মার্কারি ইলেকট্রন দান করে মার্কিউর মানে আয়ন তৈরি করে উপরে চলে গেছে, উপরে তো ক্লোরিন আছে, সেই ক্লোরিনের সাথে সে লবণ তৈরি করলো Ag2Cl2। তো সমতা বিধানের জন্য তুমি এখানে 2 দিয়ে গুণ করো, এখানেও 2 দিয়ে গুণ করো, আবার এখানে যেহেতু 2 দিয়ে গুণ করছো, উপরেও 2 দিয়ে গুণ করো। তাহলে কি হলো দেখো, এইখানকার মার্কারি ইলেকট্রন দান করে উপরে চলে গেছে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সে মার্কিউরাস ক্লোরাইড আবার লবণ তৈরি করে, যে লবণটা এখানে এসে জমা হয়। তাহলে খেয়াল করছো, মার্কারি যাচ্ছে, উপরে লবণ আছে, একটা জায়গায় না মার্কারি আর এই লবণের একটা পেস্ট তৈরি হয়, একটা সন্ধিক্ষণে আর কি, যেখানে যেখানে কিছু মার্কারিও থাকে লবণও থাকে, পেস্ট আকারে থাকে আর কি। এখন আমি যদি হচ্ছে এই দুটোকে এরকম জোড়া লাগাই, দেখো তো আলটিমেট কি রিয়েকশন দাঁড়ায়। এটা একটা কাটাকাটি যায় না? তাহলে এটা হচ্ছে 2 অনু মার্কারি, 2 অনু ক্লোরাইড, এটা ওই পাশে লিখবো, সমান এখানে তৈরি করে হচ্ছে এইটা Ag2Cl2 প্লাস 2টা ইলেকট্রন। মানে সেই ইলেকট্রন আপাতত ফর্ম করলো, ইলেকট্রন উৎপন্ন করলো। এই যে এই রিয়েকশনটা যে রিয়েকশন, এটা কখন হবে, যখন ও কি হিসেবে কাজ করবে, অ্যাজ অ্যানোড। কি বললাম ভাই, এই রিয়েকশনটা হবে কখন, যখন হইতেছে অ্যানোড হিসাবে। সল্ট তো অদ্রবণীয় লবণ, লবণের মধ্যে তো মানে এমন না যে একেবারে সলিড লবণ না হয়, এখানে তো দ্রবণ আছেই। পটাশিয়াম ক্লোরাইড আর লবণ তো একসঙ্গে মেশানোই থাকে। সো ওই লবণটা যেহেতু অদ্রবণীয়, তো পটাশিয়াম ক্লোরাইডের মধ্যেই থাকে, এমন তো না যে একটা বেড়া দেওয়া আছে। ফুয়াদ, বুঝতে পারছি কি? আমার কাছে লবণ আছে, দ্রবণ আছে, তার মধ্যে আবার অদ্রবণীয় লবণ মেশানো আছে। সো এমন কোনো ব্যারিয়ার নাই যে উপরে যেতে পারবে না। তাহলে এটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করে। আর এইটার ভোল্টেজ আমি জানি, ডিপেন্ড করে আসলে ক্লোরিনের ঘনমাত্রার উপরে, বুঝছো? কিন্তু এটা জিরো না, সো সেকেন্ডারি বলা হয় নন, বাট শূন্য না আর কি, বুঝছো? তোমাদেরকে মানটা একটু বলে দেই, ক্যালোমেল তড়িৎদ্বারের ভোল্টেজ কত।
ক্যালোমেলের ভোল্টেজ হচ্ছে ই অফ ক্যালোমেল এর বিজারণ বিভব বা জারণ বিভব অক্সিডেশন ভোল্টেজের মান হচ্ছে 0.-0.28। কখন? যখন হইতেছে সম্পৃক্ত পটাশিয়াম ক্লোরাইড নেওয়া হয়। মানে তুমি যখন সম্পৃক্ত পটাশিয়াম ক্লোরাইড নিবা তখন মানটা হয় 0.28। ক্যালোমেল কেন বলা হয় এটা তো জানি না, দেখতে হবে তাহলে। তাহলে আমি একটু পুরো কনসেপ্টটা সংক্ষেপে বুঝাই দিই। আমাদের এখানে রেফারেন্স ইলেকট্রোড দুই রকম, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। প্রাইমারি রেফারেন্স ইলেকট্রোড মানে হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডে 1 মোলার ঘনমাত্রার অ্যাসিডের দ্রবণে 1 এটিএম চাপে হাইড্রোজেন গ্যাস ফ্লো করানো হয় এবং এই মানটা আমরা শূন্য ধরে নেই। এই মানটা অন্য কোনো মানের সাথে আমরা কম্পেয়ার করি না, এটাকে দিয়ে অন্য মানগুলোকে কম্পেয়ার করানো হয়। ইভেন আমাদের যে ভোল্টেজের সিরিজে যতগুলো ভোল্টেজ আছে সবগুলো এই সাপেক্ষে বের করা। আর সেকেন্ডারি রেফারেন্স ইলেকট্রোড হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার। মার্কারির সাথে ওর একটা অদ্রবণীয় লবণ নেওয়া হয়, সেই লবণের অ্যানায়ন সম্বলিত আরেকটা লবণ নেওয়া হয়। এই হচ্ছে রিঅ্যাকশন অ্যানোড হিসাবে। আর এটার ভোল্টেজে বললাম নন, বাট জিরো না। সো সেই নন মানটা হচ্ছে কত? যদি পটাশিয়াম ক্লোরাইড সম্পৃক্ত হয় তাহলে অক্সিডেশন পটেনশিয়াল -0.28। ওকে, এবার সবাই একটু দেখবো পিএইচ মিটার। পিএইচ মিটার, এটা আমরা একটু বুঝবো। সবাই তো জানি যে পিএইচ মানে কি। পিএইচ মানে হইতেছে এইটা, মাইনাস লগ অফ এইচ প্লাস। সো ভাই পিএইচ মাপা মানে প্রোটনের ঘনমাত্রাই মাপা আসলে, তাই না? না, পটাশিয়াম ক্লোরাইড তো সলিড না, পটাশিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস, কিন্তু ওই মার্কিউরাস ক্লোরাইড লবণটা হচ্ছে সলিড হিসেবে থাকে। এখন পিএইচ মিটারে আমরা পিএইচ মাপি। সো পিএইচ মানে হচ্ছে প্রোটনের ঘনমাত্রা। সো দিন শেষে আমাদের কাজ হচ্ছে এই এইচ প্লাস এর ঘনমাত্রাটা মাপা, মানে এটা হচ্ছে আমাদের আলটিমেট উদ্দেশ্য। আমরা এটা কিন্তু জানি না। আবারও বলতেছি ভাই, পিএইচ মাপা মানে হচ্ছে এইচ প্লাস এর ঘনমাত্রা মাপা। সো এইচ প্লাস এর ঘনমাত্রা মাপা মানে হইতেছে দ্রবণের ঘনমাত্রা তুমি জানো না। ওকে, এখন তার মানে হচ্ছে তুমি যদি পিএইচ মিটার বানাইতে চাও বা পিএইচ জানতে চাও, তাহলে তোমাকে কোন তড়িৎদ্বার লাগবে? হাইড্রোজেন তড়িৎদ্বার লাগবে না? বুঝতে পারি কি? যদি আমি পিএইচ বের করতে চাই তাহলে অবশ্যই আমাকে হাইড্রোজেন তড়িৎদ্বার লাগবে, কারণ হাইড্রোজেন তড়িৎদ্বারেই তো দিন শেষে অ্যাসিড থাকে, তাই না? তাহলে আমি বলতে পারি যে ধরো এরকম দেওয়া আছে হাইড্রোজেন প্লাটিনাম, এটা 1 ATM চাপে আমি ফ্লো করছি, পিএইচ মিটারে করা হয়। আর এখানে এইচ প্লাস আছে যার ঘনমাত্রা আননোন। আমি অনেকগুলো কথা বলবো, কথাগুলো একটু ফিল করো। প্রথমত, পিএইচ মিটারে আমরা পিএইচ মাপি। তো যদি কেউ পিএইচ মিটার দেখে থাকো, পিএইচ মিটারে এরকম একটা লোহার দণ্ড থাকে, সেই দণ্ডরে অ্যাসিডের মধ্যে চুবানো হয়, বুঝছো? মানে একটা লোহার দণ্ড থাকে, ওটাকে প্রোব বলে, সেই প্রোবটাকে অ্যাসিডের দ্রবণে ডুবানো হয়। ডুবাইলেই পিএইচ মিটারে হইতেছে। আচ্ছা, আমি একটু পিএইচ মিটারের ছবি দেখাই সবাইকে, তাহলে সবাই বুঝতে পারবে। এই যে এই হচ্ছে আমাদের পিএইচ মিটার। এক একটা তো এক এক রকমের, আমি যেগুলো ইউজ করছি সেগুলো এই যে এটাই দেখাচ্ছে, এটা নর্মালি বেশি দেখা যায়। মানে এই যে একটা লোহার একটা দণ্ড থাকে, সেই দণ্ডরে আমি যে দ্রবণের পিএইচ বের করব তার মধ্যে চুবানো হয় আর কি, বুঝছো? সব মেকানিজম এক, খালি ঢং আলাদা আর কি। মানে রং ঢং আলাদা বা ডিজাইন আলাদা, বাট দিন শেষে সবগুলোর মেকানিজম সেম। এই যে এটাই দেখো আর কি। তো এই যে লোহার যে প্রোব আছে, এই প্রোবটাকে আসলে চুবানো হয়। আর এখানে আমাদের ডিজিটাল মিটারে পিএইচ দেখায় দেয় যে কতটুকু পিএইচ এখানে আছে, এই যে এরকম। তো এর ভেতরে আসলে অনেক মেকানিজম আছে। তাহলে বুঝতে পারছো যে এই হাইড্রোজেন গ্যাসটা যে চালনা করবে, এটা পিএইচ মিটার মেশিনের মধ্যেই হয়। এই প্লাটিনামের তারটা পিএইচ মিটারের মধ্যেই থাকে।
বাট এই যে যে প্রোটনের সোর্স, এটা কি আসলে আমাদের মেশিনে থাকে নাকি যার মধ্যে আমি চুবাচ্ছি সেখানে থাকে? তাহলে আমার নিজস্ব মেকানিজম কিন্তু হচ্ছে এইটুকু, জাস্ট এইটুকু। মানে আমার যে পিএইচ, এইটুকু হচ্ছে আমার পিএইচ মিটারে থাকে ভেতরে। আর এইটা কিন্তু আমার নিজস্ব না, এটা হইতেছে ওই যে আমি যার পিএইচ মাপবো সেখান থেকে আসা হাইড্রোজেন। তো অনেকে বলতে পারে এখানে 1 মোলার কেন হইলো না, অনেকে ভাবে এটা। এখানে 1 মোলার তো হবে না, এখানে 1 মোলার হলে তো আমার এটা করার দরকারই ছিল না। 1 মোলার হলে তো আমি পিএইচ এর মান জানি। তো এখানে কিন্তু চাপটা স্ট্যান্ডার্ড, বাট আয়তন ঘনমাত্রাটা স্ট্যান্ডার্ড না, ঘনমাত্রা এক এক দ্রবণের জন্য এক এক রকমের। সো আমি এটাকে হচ্ছে পিএইচ বের করতে চাই। সো পিএইচ বের করার আগে আমি দেখি এটা যদি হাফ সেলের জন্য ইউজ করি তাহলে হচ্ছে ই অফ H2 থেকে H প্লাস মানে হাইড্রোজেনের জারণ বিভব সমান ই নট অফ H2 থেকে হচ্ছে H প্লাস মাইনাস RT বাই EF ইন্টু ln, উপরে হচ্ছে H প্লাসের ঘনমাত্রা বা ln কিউ আর কি, পরে না হয় ভ্যালু বসাবো। দেখো আমাদের এই অর্ধকোষের জন্য এই হচ্ছে ফর্মুলা। আমি তোমাকে ফর্মুলাটা বের করে দেখাচ্ছি, কিন্তু দিন শেষে তোমাকে ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। দেখাবো শেষে ফর্মুলাটা আসবে। আমরা তো জানি এই মানটা হচ্ছে 0। আর এখানে রিঅ্যাকশনটা কি? রিঅ্যাকশনটা হচ্ছে হাইড্রোজেন 2টা ইলেকট্রন দান করে 2H প্লাস তৈরি করে, এই হচ্ছে আমাদের রিঅ্যাকশন। তাহলে RT বাই হচ্ছে 2F ইন্টু ln, উপরে হচ্ছে এই যে H প্লাসের ঘনমাত্রা তার হচ্ছে স্কোয়ার, আর নিচে হচ্ছে P অফ H2 মানে হাইড্রোজেনের চাপ। সেটা তো 1 আমরা জানি, কারণ পিএইচ মিটারের মধ্যে 1ই থাকে। সো আলটিমেটলি কি দাঁড়ায়, যদি এটা এই পাশে লিখি, ই অফ H2 থেকে H প্লাস মাইনাস RT বাই হচ্ছে 2F ইন্টু ln H প্লাসের ঘনমাত্রা তার আবার স্কোয়ার। এখন সবাই তো বুঝি যে এই 2 আর এই 2 কাটাকাটি যায়, বুঝি তো। কারণ কি, ওইটা সামনে আনা যায় না, আনলে তো আসলে কাটাকাটি যায়। তাহলে আলটিমেটলি কি থাকে, ই অফ H2 থেকে H প্লাস সমান মাইনাস RT বাই হচ্ছে F ইন্টু ln H প্লাস। কিন্তু ভাই আমাদের তো যদি পিএইচ বের করতে চাই, আমার কি ln দরকার নাকি লগ দরকার? আমাদের লগ দরকার না? তো যদি লগ দরকার হয় তাহলে কি করতে হয়, 2.303 দিয়ে হচ্ছে গুণ করতে হয়। তার মানে কি দাঁড়ায়, সেটা হচ্ছে এইটা H2 থেকে H প্লাস সমান মাইনাস 2.303 RT বাই হচ্ছে এখানে F, আর এখানে হচ্ছে লগ অফ H প্লাস। এখন দেখো এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, এই মাইনাস আর লগ H প্লাস মিলেই তো পিএইচ। আবারও বলতেছি, এই মাইনাস 2 কাটাকাটি করলাম, আর হ্যাঁ এক লাইন মাত্র স্কিপ করছি, এই 2কে সামনে আনা যায় না? তো লগের পরে পাওয়ার থাকলে পাওয়ারকে আগে আনা যায়, তো আগে যদি এখানে আনতাম তাহলে এই 2 কাটাকাটি চলে যেত না? তো এই মাইনাস এই লগ H প্লাস মানে হচ্ছে পিএইচ। আর তুমি যদি এখানে হচ্ছে ভাই বাকি সবকিছু বসাও, মানে হইতেছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুমি যদি বসাও টসাও, তাহলে এরকম দাঁড়ায় হইতেছে ই অফ H2 থেকে H প্লাস, এই পুরো মানটা দাঁড়ায় হইতেছে এইটা 0.0592 ইন্টু হচ্ছে পিএইচ। এই হচ্ছে আমাদের আলটিমেট ফর্মুলা। হাইড্রোজেনের জারণ বিভব সমান 0.0592 ইন্টু পিএইচ, এটা মুখস্থ করতেই হবে। টিটিএম। আবার বলছি, হাইড্রোজেনের জারণ বিভব সমান 0.0592 ইন্টু পিএইচ, খুব বিখ্যাত ফর্মুলা, খুব পপুলার ফর্মুলা, স্যারদের খুব পছন্দের ফর্মুলা। এটা একটা অর্ধকোষের জন্য। মাঝে মধ্যে
স্যাররা আবার একটু এদিক ওদিক করে দেয়। এদিক ওদিক করে দেয় মানে হচ্ছে তারা এরকম হাফ সেলের জন্য দেয় না, তারা ফুল সেলের জন্য দিয়ে দেয়। তখন কিভাবে ডিল করবা? তাহলে আবার বলছি, এই ফর্মুলাটা মুখস্থ করতে হবে। হাইড্রোজেনের জারণ বিভব সমান 0.0592 পিএইচ। ধরো এরকম দেওয়া আছে যে তারা এই পাশে হচ্ছে হাইড্রোজেন নিচ্ছে আর এই পাশে মার্কারি নিচ্ছে বা ক্যালোমেল নিচ্ছে, বুঝছো? মানে দুইটা মিলে হইতেছে ফুল সেল হচ্ছে আমাদেরকে আহ দিয়ে দিচ্ছে। তাহলে আমরা জানি যে হাইড্রোজেন সিরিজের উপরে, তার মানে এটা হবে হচ্ছে আমাদের অ্যানোড, এটা হবে আমাদের ক্যাথোড। তাহলে এইখানে ই সেল সমান কত হবে? হাইড্রোজেনের হচ্ছে জারণ বিভব, আর এটা তো ক্যালোমেল আর কি, ক্যালোমেলের বিজারণ বিভব। দিন শেষে একই জিনিস, ওটার মতোই। 0.0592 পিএইচ দেওয়া আছে যে, 0.0 প্লাস 0.0592 তো হবে না, এখানে এটা জিরো হবে। এখন ই সেল সমান কত? ধরো ই সেলটা তুমি তো ব্যাটারি ভোল্টমিটার থেকে বের করতেই পারবা, যেটা বের হয় সেটা। এটার মান কত? 0.0592 ইন্টু হচ্ছে পিএইচ প্লাস ই অফ ক্যালোমেল, তার হচ্ছে বিজারণ বিভব। এটা আরেকটা ফর্মুলা, বাট দিন শেষে আমি বিশ্বাস করি ওই একটা ফর্মুলা তুমি যদি পারো, এই ফর্মুলাটা এমনিতেই চলে আসবে। এটার ম্যাথ আমাদের বইয়ে খুব একটা নাই, কিন্তু এমন না যে অ্যাডমিশনে কখনো আসে না। এই একটা ফর্মুলা মনে রাখলেই হয় যে এইটা থেকে এই ফর্মুলাটা, হাইড্রোজেনের জারণ বিভব সমান 0.0592 ইন্টু পিএইচ। ওকে, সো আমরা একটা 10 মিনিটের ব্রেক নেই, তারপরে আবার আসবো। আমরা চ্যাপ্টার শেষ করে ফেলবো আজকে ইনশাল্লাহ। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। ব্যাটারি। ব্যাটারি মানে হচ্ছে আমাদের এখানে নর্মালি হচ্ছে রিচার্জেবল ব্যাটারি পড়ানো হয়। 9-10-এ আমরা একটা ব্যাটারি পড়ছি, সেটা ছিল নন রিচার্জেবল ব্যাটারি, মানে যেটা ছিল শুষ্ক কোষ, মনে আছে? ড্রাই সেল। সো ড্রাই সেল হচ্ছে নর্মালি নন রিচার্জেবল, যদিও এখন গুলিস্তানে আমি দেখি যে ওই পেন্সিল ব্যাটারিকে চার্জ দেওয়ার মতো ইয়া পাওয়া যায়, কি জানি ওরা মেশিন একটা বানাইছে। সো 9-10-এ আমরা নন রিচার্জেবল পড়ছি, কলেজে উঠে আমরা রিচার্জেবল ব্যাটারি পড়বো। রিচার্জেবল ব্যাটারি মানে হচ্ছে যেগুলোকে আবার রিচার্জ করা যায়। এখন এগুলো আবার বইতে, বিভিন্ন বইতে বিভিন্ন রকম রিয়াকশন দেওয়া আছে, বিভিন্ন বইতে আসলে বিভিন্ন রকমের কলিবরে দেওয়া আছে। তো আমরা আসলে প্রিন্সিপালটা পড়বো, মানে ভেতরে আহ কিসের পরে কি আছে, কি কিভাবে সাজানো থাকে, এগুলো আসলে আমাদের এখন দরকার নেই। তো প্রথমে দেখি হচ্ছে লেড স্টোরেজ সেল, যেটাকে আমরা লেড সঞ্চয়ী কোষ বলি। 9-10-এ না পড়লেও সমস্যা নেই, ওই যে শুষ্ক কোষই ছিল, 9-10-এ এমন আহামরি কিছু ছিল না। আগে দেখি এটা কেউ চিনি কিনা। এই নাই, লেট স্টোরেজ সেল হচ্ছে ব্যবহার করা হয় ওই যে মাইকিং করার সময় পায়ের নিচে বল্টু 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 ওয়ালা ব্যাটারি থাকে না? অথবা যদি কারো বাসায় আইপিএস থেকে থাকে, তাহলে আইপিএস এর ব্যাটারি। মানে এইটাই সব থেকে বহুল ব্যবহৃত ব্যাটারি, লেড স্টোরেজ সেল। বাংলা এটাকে বলা হয় লেড সঞ্চয় কোষ। এবং এটা মেইনলি হচ্ছে ওই যে মাইকের অ্যানাউন্সমেন্ট করে, অথবা হচ্ছে আমাদের স্কুলে যে অনুষ্ঠানগুলো হয়, সেই অনুষ্ঠানগুলোতে আসলে যে ব্যাটারিটা ইউজ করা হয় সেটা হচ্ছে এটা, লেড স্টোরেজ সেল। এখন লেড স্টোরেজ সেলের, এবং যেহেতু এগুলো রিচার্জেবল ব্যাটারি, না না ফিগার ড্র করা দরকার নেই, বইতে আরো কিছু তথ্য আছে, এখানে সালফিউরিক অ্যাসিড নিতে হয়, ঘনত্ব কত, আপেক্ষিক গুরুত্ব কত, তারপরে এই টাইপের কিছু জিনিসপত্র আছে, ওগুলো আমাদের মনে রাখার দরকার নাই। আমরা শুধু মূল নিয়মটা শিখি। So, আমি তোমাদের এখানে যা দেখাবো সেটা হচ্ছে সব হচ্ছে ডিসচার্জের সময়, বুঝছো? ডিসচার্জ মানে যখন ব্যাটারিটা আমরা ব্যবহার করি তখন। এবং একটা তুমি যদি শিখো আরেকটা তুমি এমনিতেই পারবা, কারণ উল্টা আমি দেখাই দেবো না, একটা শিখলে আরেকটা কেমনে হয়। অনেকের মনে হতে পারে ভাই ডিসচার্জের সময় যে রিঅ্যাকশন হয় সেটা তো শিখালেন, তো রিচার্জের সময় যে রিঅ্যাকশন হয় সেটা শিখাবেন না? ডিসচার্জের সময় আমাদের এই লেড স্টোরেজ সেলের অ্যানোড হিসেবে কাজ করে হইতেছে লেড ধাতু, ক্যাথোড হিসেবে কাজ করে লেড অক্সাইড, PbO2। লেড অক্সাইডের ঝাঁঝর মানে এরকম দেখবা, জালি 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 করে পাত 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 করে করে সাজানো থাকে। আমি জানি না তোমরা জীবনে কেউ ব্যাটারি খুলছো কিনা, ব্যাটারি খুললে দেখবা এই টাইপের ব্যাটারির মধ্যে
অনেকগুলো ছোট ছোট পাত পরপর সাজানো থাকে। তো ওই যে লেড অক্সাইডের পাত ওগুলা, মানে লেডকে জাস্ট অক্সিডাইজড করে দেওয়া হয়েছে, আর কিছু না। আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ইউজ করা হয় বা ইলেকট্রোলাইট হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে কি হইলো, আমরা যদি বলি লেড স্টোরেজ সেল, এখানকার অ্যানোড হচ্ছে লেড ধাতু, ক্যাথোড হচ্ছে লেড অক্সাইড। বিশ্বাস করো ভাই, তুমি যখন ডিসচার্জ করবা তখন অ্যানোড ক্যাথোড কিন্তু উল্টে যাবে। তখন এইটা হবে অ্যানোড, ওইটা হবে ক্যাথোড, বাট বলে দেবো না সেখানে কি করতে হয়। এটা টিচাররা কেন জানি পড়ান না, বা পড়ালে অনেক কঠিন করে পড়ান, বা জিনিসটা খুবই সহজ। এখন আমরা জানি যে অ্যানোডে কি ঘটবে, জারণ ঘটবে কখন, ডিসচার্জ, মানে এখন ব্যাটারি খরচ হচ্ছে, বুঝছো, তুমি মাইকিং করতেছো ধরো। তো অ্যানোডের ক্ষেত্রে এখানে লেড আমার কাছে আছে, তো সালফিউরিক অ্যাসিড তো এখানে অবশ্যই আছে, H2SO4। তো লেড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এখানে কি তৈরি করে, এখানে তৈরি করে হচ্ছে লেড সালফেট। আর এই যে দুইটা হাইড্রোজেন বের হয়ে যায় না, তো সেখান থেকে হচ্ছে দুইটা হাইড্রোজেন তৈরি হয় আর দুইটা ইলেকট্রন তৈরি হয়। আমরা তো জানি অ্যানোড ইলেকট্রন তৈরি করবেই। তাহলে কি হইলো, লেড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলো, লেড সালফেট তৈরি করলো, আর এখান থেকে হাইড্রোজেন বের হইলো, ইলেকট্রন তৈরি হইলো। মানে আসলে হয় কি, এ দুটোকে ব্র্যাকেট কেন দিয়েছে একটু পরে বলতেছে। ক্যাথোডে কি হয়, ক্যাথোডে তো লেড অক্সাইড আছে। তোমরা কি বুঝো, লেড অক্সাইডে লেডের জারণ মান কত, +4 না? +4 অবস্থায় আছে। এই ইলেকট্রন দুইটা, মানে এই পাতের মধ্যে এমন সিস্টেম থাকে যে এই ইলেকট্রন আর প্রোটনটা আসলে ক্যাথোডে সে ক্যারি করতে পারে, সে ওই পর্যন্ত যেতে পারে, সেই ব্যবস্থা থাকে। সো এখানে সালফিউরিক অ্যাসিড তো এখানেও থাকে আসলে, H2SO4। আর অ্যানোডে যে উৎপন্ন হওয়া আয়ন যেগুলো আছে 2H+ আর হচ্ছে দুইটা ইলেকট্রন, সেইগুলো ক্যাথোডে চলে আসে। এখন এখানে জারণমান +4, জারণমান 4, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। তা আমরা তো এর আগের চ্যাপ্টারেই জানি ইলেকট্রন গ্রহণ করলে জারণমান কমে যায়। তো 4 থেকে কত হবে, দুইটা গ্রহণ করলে 2 হবে। 2 মানে এখানে Pb2+। সো এই লেড আর এখানকার সালফেট মিলে তৈরি করে লেড সালফেট, আবারও লেড সালফেট তৈরি হলো। কারণ পজিটিভ নেগেটিভ তো আলাদা থাকবে না, একসঙ্গে তৈরি হবে। তাহলে শুরু থেকে বলি, অ্যানোডে লেড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লেড সালফেট আর ইলেকট্রন তৈরি করে, সেই ইলেকট্রন প্রোটন কোথায় চলে আসে, ক্যাথোডে চলে আসে। সো এ জারণমান 4, 4 থেকে দুইটা গ্রহণ করে 2 হইলো, মানে লেড সালফেট তৈরি হইলো। আর এখানে দুইটা অক্সিজেন, আর এখানে এই দুইটা আর এই দুইটা, মোট 4টা হাইড্রোজেন মিলে 2 অণু পানি তৈরি করে। একদম ইজি পিজি লেমন স্কুইজি। ফুল সেলের রিঅ্যাকশন তুমি যদি বের করতে চাও তাহলে যোগ করো। দেখো যোগ করলে কি থাকে, যে এইটা এটা কাটাকাটি চলে যায়, আলটিমেটলি এখানে থাকে হচ্ছে লেড প্লাস লেডের অক্সাইড প্লাস 2 অণু সালফিউরিক অ্যাসিড, তারপরে 2 অণু লেড সালফেট PbSO4, আর হচ্ছে 2 অণু পানি। এই হচ্ছে আমাদের ফুল সেলের রিঅ্যাকশন। যারা হাজারি স্যারের বই পড়ো, হাজারি স্যারের বইতে এখানে হচ্ছে সালফেটের জায়গায় বাইসালফেট দেওয়া আছে, লেড বাইসালফেট তৈরি হয়। তো ওই বাইসালফেটটা হচ্ছে আমরা পড়বো না, এটা কবির স্যারের বইতে এরকম দেওয়া, লিঙ্কন স্যারের বইতে এরকম দেওয়া, অন্যান্য সব জায়গায় এরকম দেওয়া। হাজারি স্যারের বইতে শুধু একটু উল্টা করে দেওয়া আছে, আমরা হাজারি স্যার ফলো করবো না। আমি আবারও বলি, আমরা যখন ডিসচার্জ করি, মানে যখন ব্যাটারিটা ব্যবহৃত হয়, ব্যাটারিটা যখন খরচ হয়, তখন অ্যানোড হচ্ছে লেড, ক্যাথোড হচ্ছে লেড অক্সাইডের ঝাঁঝর, মানে লেড অক্সাইডের অনেকগুলো পাত পাশাপাশি থাকে। আর তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এখন অ্যানোড কি করে, ইলেকট্রন উৎপন্ন করে। তাহলে লেড সালফিউরিক অ্যাসিডের সাথে মিলে লেড হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে লেড সালফেট তৈরি করে। আর দেখো এই হাইড্রোজেন দুইটা প্রোটন হিসেবে বের হয়ে যায়, আর দুইটা ইলেকট্রন এখানে থাকে। সো অ্যানোড তো ইলেকট্রন উৎপন্ন করবে, এটা তো শাশ্বত কথা। ক্যাথোডে তো লেড অক্সাইড, সালফিউরিক অ্যাসিড তো দুনো জায়গায় থাকে। তো লেড অক্সাইডে লেডের জারণ মান হচ্ছে 4, 4 থেকে সে এই দুইটা গ্রহণ করে 2 হয়, আর সালফেট তো এখানে আছে, তো আবার লেড সালফেট তৈরি হলো। আর এই দুইটা অক্সিজেন আর এই দুইটা হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেন, তো দুইটা অক্সিজেন 4টা হাইড্রোজেন মিলে 2 অণু পানি তৈরি করলে, তারপর হচ্ছে আমরা জাস্ট যোগ বিয়োগ করছি। এখন ভাই যদি এটা হচ্ছে আমি রিচার্জিং এর সময় পড়তে চাই তাহলে কি হবে, সেটাও খুব ইজি পিজি।
তুমি যখন রিচার্জ পড়বা তখন অ্যানোড ক্যাথোড হয়ে যাবে, অ্যানোড হবে ক্যাথোড, ক্যাথোড হবে অ্যানোড। আর ডান হবে বাম, লিখে নাও বুঝাই দিচ্ছে। আর বাম হবে হচ্ছে ডান। দুটো শেখার দরকার নেই, নর্মালি এটাই পরীক্ষায় আসে, তবে হ্যাঁ একটা শিখলে আরেকটা তুমি এমনিতেই পারবা। ভাই এটা কি বুঝাইছেন? আমি বুঝাইছি তুমি এই অ্যানোড, অ্যানোড হয়ে যাবে তখন হতেছে লেড অক্সাইড, আর ক্যাথোড হবে হচ্ছে লেড। গেল এটা। আরেকটা জিনিস হইতেছে যে অ্যানোডের কাছে ক্যাথোডের রিয়াকশনটা লিখবা কিন্তু উল্টায়, মানে এই অ্যানোডে লিখবা এই রিয়াকশনটা, তবে এই অংশটুকু আগে লিখবা, এই অংশটুকু পরে লিখবা। ক্যাথোডের জায়গায় অ্যানোডের রিয়াকশনটা লিখবা কিন্তু উল্টায় লিখবা। সো এই হচ্ছে মজার ব্যাপার, মানে ফান পার্ট হচ্ছে অ্যানোড ক্যাথোডের জায়গায় লিখবো, ক্যাথোড অ্যানোডের জায়গায় লিখবো, কিন্তু জাস্ট উল্টে যাবে রিয়াকশনটা। সো এই হচ্ছে আমাদের একটা শিখলে আর একটা পারার উপায়। তাহলে অ্যানোড ক্যাথোড হয়ে যাবে, ক্যাথোড অ্যানোড হয়ে যাবে, ডান বাম হয়ে যাবে, আর বাম ডান হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছি। তারপর আরো কিছু এখানে বইয়ে তথ্য দেওয়া আছে, সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব কত, তারপরে হচ্ছে কত সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব কমে গেলে আবার রিচার্জ করতে হয়। এগুলো একটু দেখে নিও, যদিও হচ্ছে শর্ট সিলেবাসে নাই, বাট তারপরও মেকানিজমটা শিখে নিলা, যেন হচ্ছে পরবর্তীতে যদি কখনো কাজে লাগে তখন একবার দেখলেই তথ্যগুলো মুখস্থ হয়ে যায়। আর এইগুলো একমুখী হয়েও সব উভমুখী বিক্রিয়া, সবই উভমুখী বিক্রিয়া। এবার লিখে নেওয়া হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। আচ্ছা ভাইয়া, লিথিয়াম আয়ন ব্যাটারি কোনগুলা? লিথিয়াম আয়ন ব্যাটারি হচ্ছে ওই যে যেগুলো হচ্ছে আমরা ফোনে ইউজ করি, ল্যাপটপ ইউজ করা হয়, যেগুলো আধুনিক ব্যাটারি, ওই যে পেসমেকারে ব্যবহার করা হয়, সব থেকে হচ্ছে আহ মডার্ন ব্যাটারি। এখন লিথিয়াম আয়ন ব্যাটারির একটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি, একটু ভেতরের ছবি। তো এই ছবি দেখে তোমরা আসলে কিছুই বুঝবা না, খালি এইটুকু বুঝো যে এখানে অনেক পলিমার পলিমার থাকে আর কি। মানে লিথিয়াম আয়ন ব্যাটারিতে অনেক অল্প জায়গায় অনেক বেশি চার্জ রাখতে হয়, তো অনেক অল্প জায়গায় বেশি ভোল্টেজ তৈরি করতে হয়। সেই অল্প জায়গায় বেশি ভোল্টেজ তৈরি করার জন্য সব পলিমারিক ফর্মে নেওয়া হয়। কারণ পলিমারিক ফর্মে না নিলে এত অল্প জায়গায় এত পরিমাণ ভোল্টেজ টোল্টেজ তৈরি করা আসলে পসিবল হতো না। এই জন্য আমরা যেটাই যেখানে নিচ্ছি সেখানে পলিমারিক ফর্মেই নেই। সো আমরা এখানে যেটা পড়বো সেটা হচ্ছে রিচার্জের সময় পড়বো, তোমাদের বইতে আবার ডিসচার্জ দেওয়া আছে। তো আপনি কেন রিচার্জ পড়াচ্ছেন? সহজ। আর আমরা তো শিখছি যে একটা পারলে আর একটা পারা যায়। তোমাদের বইয়ে বলো বা সবখানে ডিসচার্জের রিয়াকশনটা দেওয়া, বাট আমি এটা পার্সোনালি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম তখন রিচার্জ নিজে শিখছি, আর আমি আমার স্টুডেন্টদের পড়াতে গেলে রিচার্জই পড়াই। এটা স্বাভাবিক, একজন যে যেভাবে শিখে সে পড়াইতে গেলেও সামনে শেখায়। এবং আসলে এটা সহজ, এটা এমন না যে আমি শিখছি দেখে শেখাচ্ছি, এটা সহজ। সো তুমি যখন লিথিয়াম আয়ন ব্যাটারি পড়বা তখন রিচার্জের সময় অ্যানোড হিসেবে কাজ করে হচ্ছে এইটা, LiNCO, লিথিয়াম কোবাল্ট অক্সাইডের পলিমার। এই পার্টটুকু শর্ট সিলেবাসে নাই। ওই যে পিএইচ মিটার, তারপর হচ্ছে লেড স্টোরেজ সেল, লিথিয়াম আয়ন ব্যাটারি, এটা শর্ট সিলেবাসের বাইরে। তাহলে লিথিয়াম কোবাল্ট অক্সাইডের পলিমার নিলাম অ্যানোড। তো অ্যানোড কি করে? ইলেকট্রন দান করে। এখন এখানে যতগুলো লিথিয়াম আছে, ধরো এন সংখ্যক লিথিয়াম আছে, তারা সবাই কিন্তু ইলেকট্রন দান করে না। তা আমি ধরলাম এন সংখ্যক দান না করে এক্স সংখ্যক দান করলো। তাহলে এক্স সংখ্যক কি লিথিয়াম আয়ন বের হবে না ওখান থেকে? কি বললাম? এন সংখ্যক লিথিয়াম ছিল, সেখান থেকে এক্স সংখ্যক বের হইলো। তাহলে আমার এখানে এক্স সংখ্যক লিথিয়াম যদি আয়ন বের হয় তাহলে এক্স সংখ্যক ইলেকট্রনই বের হবে। ব্র্যাকেট দিলাম আর কি। তাহলে এখানে অবশিষ্ট থাকে কত? Li
এন মাইনাস এক্স, তারপর হচ্ছে সিও ও টু। কি হলো সংক্ষেপে বোঝাই দেই। লিথিয়াম আয়ন ব্যাটারিতে অ্যানোড হিসেবে কাজ করে রিচার্জের সময় লিথিয়াম কোবাল্ট অক্সাইডের পলিমার, মানে এন সংখ্যক লিথিয়াম থাকে। তো সেখান থেকে ধরলাম এক্স সংখ্যক বের হয়ে গেছে। এক্স সংখ্যক বের হয়ে গেলে মানে কি এক্স সংখ্যক ইলেকট্রন তৈরি হলো। তো আমার কাছে তাহলে কি পড়ে থাকে, লিথিয়াম এন মাইনাস এক্স পরিমাণ পড়ে থাকে, কোবাল্ট অক্সাইডের পলিমার থাকে। আর ক্যাথোড হিসেবে কাজ করে হচ্ছে গ্রাফাইট। এবং ওই যে যে আয়নগুলো তৈরি হয় এগুলো আবার ক্যাথোডে আসার আসলে সুযোগ থাকে। লিথিয়াম প্লাস প্লাস এক্স সংখ্যক ইলেকট্রন এখানে মিলে হচ্ছে LiN C6। লিথিয়াম কার্বাইডের একটা পলিমার তৈরি হয় 6টা কার্বন বিশিষ্ট। এটাকে লিথিয়াম হেক্সা কার্বাইডের পলিমার বলে। তাহলে 6টা কার্বন তার সাথে এক সংখ্যক লিথিয়াম মিলে একটা পলিমার তৈরি করে। এখন তুমি যদি এই দুটাকে যোগ করো তাহলে কি দাঁড়ায়? এটা কাটাকাটি যায়, এটা কাটাকাটি যায়। আমাদের কাছে কি থাকে? থাকে হচ্ছে এইটা LiNCOO2, 6টা কার্বন, LiN C6, Lin-x ব্র্যাকেট দিয়ে এটা CO2। এ হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। ডিসচার্জের সময় কি হয়? ওই যে লিখে দিই এটা, যখন ডিসচার্জ হবে তোমার বইতে যেটা লেখা আছে আর কি, তখন অ্যানোড হবে ক্যাথোড, আর লেফট হবে রাইট, রাইট হবে লেফট। রিয়েকশন সেম সেমই থাকবে, অ্যানোড হবে ক্যাথোড এবং ক্যাথোড হবে হচ্ছে অ্যানোড। তাহলে একটা হচ্ছে লেড স্টোরেজ সেল, একটা লিথিয়াম আয়ন ব্যাটারি। আমাদের এই চ্যাপ্টারের একেবারে লাস্ট টপিক সেটা হচ্ছে ফিউয়েল সেল, বা হচ্ছে যেগুলোকে বলা হয় হচ্ছে ফিউয়েল সেলকে বাংলায় কি বলে? বাংলা নাম তো ভুলে গেছি। যদি এই জিনিসগুলো পরীক্ষায় আসে না, ফুল সিলেবাস থাকলেও এগুলো পরীক্ষায় আসে না, এগুলো খুব অবহেলিত জিনিস। এগুলো স্যাররা পড়াতে চান না, জ্বালানি কোষ, হ্যাঁ। এগুলো স্যাররা পড়াতে চান না, স্টুডেন্টরাও পড়তে চায় না। বাট স্টিল একটু দেখে যাই, কনসেপ্টটা নিয়ে নেই। কনসেপ্ট নিতে তো সমস্যা নেই। তো সবাই একটু লিখে নাও, ফিউয়েল সেল। একটা স্লাইড ছিল ফিউয়েল সেলের। আচ্ছা, এইখানে না দেখাই অন্য জায়গায় দেখাই। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফুয়েল সেল, এটা খুব অল্প সময় লাগবে আর কি। এখন ফিউয়েল সেল হচ্ছে মেইন কথা, যে এখান থেকে আমি জ্বালানি তৈরি করব, মানে জ্বালানি তৈরি করব মানে হচ্ছে বিদ্যুৎ তৈরি করব। বিদ্যুৎ তৈরি করা মানে কি? ইলেকট্রনের ফ্লো তৈরি করা। তো ফিউয়েল সেলকে মেইনলি দুই ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন ফিউয়েল সেল, যেটা আমাদের সিলেবাসে আছে। আরেকটা হচ্ছে মিথানল অক্সিজেন ফিউয়েল সেল, এটা আমাদের সিলেবাসে নাই আর কি, বুঝছো? সো হাইড্রোজেন অক্সিজেন ফিউয়েল সেল আসলে 5 রকমের হয়, PEM,
পিইএম মানে হচ্ছে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন। প্রোটন এক্সচেঞ্জ, তারপর হচ্ছে মেমব্রেন, তারপর হচ্ছে ফসফরিক অ্যাসিড, অ্যালকালি, তারপরে হচ্ছে কার্বনেট, মল্টেড অক্সাইড, সবগুলোর মেকানিজম আসলে সেম। তোমাদের কাছে যদি হাজারি স্যারের বই থেকে থাকে, হাজারি স্যারের বইতে দেখবা বইয়ের পেছনে একটা ফিউয়েল সেল এর ছবি দেওয়া আছে। আমার কাছে একটা হাজারি স্যারের বই আছে, দেখো হাজারি স্যারের বইয়ের দ্বিতীয় পত্রের শেষে পেছনের দিকে একটা ফিউয়েল সেলের ছবি দেওয়া আছে। তো এই যে আমরা বিভিন্ন ক্যাটাগরাইজ করছি, প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন, ফসফরিক অ্যাসিড, অ্যালকালি, কার্বনেট, এগুলো হইতেছে, আচ্ছা হাজারি স্যারের বই আমার কাছে আছে, দাঁড়াও দেখাই। এই যে, এই যে হাজারি স্যারের বইতে দেখবা যেরকম একটা ছবি আছে, এটা হচ্ছে ফিউয়েল সেলের একটা ছবি আর কি, ঠিক আছে? তো এই যে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন, হাজারি স্যারের বইটা হচ্ছে পিইএম দাও, প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফিউয়েল সেল দেওয়া, বাট ভাই দিন শেষে সবগুলোর মেকানিজম সেম। তাহলে এই ক্যাটাগরাইজ যে করছি কিসের ভিত্তিতে করছি? ফিউয়েল সেলের মধ্যে একটা তড়িৎ বিশ্লেষ্য নিতে হয়, সেই তড়িৎ বিশ্লেষ্যটা কি নিব তার ভিত্তিতে আসলে এই ক্যাটাগরাইজটা করা হয়। বাট প্রত্যেক ক্ষেত্রে রিয়েকশন সেম। যেমন ধরো আমার এখানে যেটা আছে, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড ফিউয়েল সেল, দেখছো এই যে ফসফরিক অ্যাসিড নেওয়া হয়েছিল এখানে। তো ফসফরিক অ্যাসিড ফিউয়েল সেলেরও বিক্রিয়া টিক্রিয়া যা, ওই পিইএম এর ফিউয়েল সেলের বিক্রিয়া টিক্রিয়া অনেকটা তাই, অ্যালকালির ক্ষেত্রেও তাই। এবং ফিউয়েল সেল কিন্তু এখনো কোনো স্টাবলিশড কনসেপ্ট না, মানে এটা নিয়ে এখনো রিসার্চ চলে, এটা নিয়ে এখনো আসলে অনেক বিক্রিয়া টিক্রিয়া হচ্ছে। তো এখানে দুইটা তড়িৎ দ্বারা আমরা নেই, দেখো এক পাশ থেকে যে হাইড্রোজেন ফ্লো করাই, আরেক পাশ থেকে অক্সিজেন ফ্লো করানো হয়। এবং স্বাভাবিক হাইড্রোজেন যেটা ফ্লো করানো হয় সেটা হচ্ছে আমাদের অ্যানোড, আর অক্সিজেন যেটা ফ্লো করানো হয় সেটা হচ্ছে আমাদের ক্যাথোড, তাই তো? দেখবা যে হাজার স্যারের বইয়ের পেছনের যে ছবিটা, সেখানে আবার একটা পাইপ টাইপ দিয়ে দেখানো হয়েছে আর কি, বুঝছো? এই যে, এই যে এই নলের মধ্য দিয়ে, এই চিকন চিকন নলের মধ্যে দিয়ে হাইড্রোজেন গ্যাস যায়, আর এখানে অক্সিজেন গ্যাস যায় আর কি। এত বই যে বই রাখার জায়গা নাই, টেবিলে নিচে রেখে দিচ্ছে হাজার স্যারের বইটা। তো এক পাশে হাইড্রোজেন ফ্লো করাচ্ছি, এটা একটা বার আছে, সেখান থেকে আমি তার যুক্ত করছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে তার দিয়ে বিদ্যুৎ যাওয়ানো, এটা হচ্ছে আমাদের আলটিমেট উদ্দেশ্য। আর এই পাশ থেকে আমরা অক্সিজেন ফ্লো করাচ্ছি। তো হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করে, অ্যানোডে কি বিক্রিয়া হয় দেখো, হাইড্রোজেন সে ইলেকট্রন দান করে তৈরি করে হচ্ছে H+। এই ইলেকট্রন তো তার দিয়ে যাবে, যেটা সব সময় যাচ্ছিল, সব সময় যাচ্ছিল। আর এই প্রোটনটা কই দিয়ে যায়, প্রোটনটা এর মধ্য দিয়ে যায়, দ্রবণের মধ্য দিয়ে। H+, এখানে তো এমনিতে H+ আছে, ওখান থেকে আরো আসে। প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন মানে এই যে প্রোটন এক্সচেঞ্জ করে এই মেমব্রেনের মধ্য দিয়ে, একই জিনিস, মেকানিজম সেম। এরপর এখানে অক্সিজেন আসে, তো অক্সিজেন কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে না? সো অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে, করে O2- তৈরি করে। তো এখানে তো দুইটা, তা আসলে দুইটা অক্সিজেন মোট চারটা ইলেকট্রন গ্রহণ করে, বুঝছো? চারটা ইলেকট্রন গ্রহণ করে 2O2- তৈরি করে। সো তুমি যদি সমতাকরণ করতে চাও, তাহলে এখানে এটা 2 দিয়ে গুণ করতে পারো আর কি। 2H2 - 4 ইলেকট্রন সমান হচ্ছে 4H+। কেন ভাই দিলাম, কারণ ওইখানে যেহেতু চারটা ইলেকট্রন গ্রহণ করে, এই জন্য এ দুইটা ইলেকট্রন দান করে আমি দেখাচ্ছি। এখন ওই যে যে অক্সিজেনটা তৈরি হয়েছে, তাহলে খেয়াল করছো ইলেকট্রন গেল তার দিয়ে, আর আয়ন গেল ভেতর দিয়ে। ইলেকট্রন তার দিয়ে গেল, আয়ন ভেতর দিয়ে গেল। সো এই যে যে হাইড্রোজেন আয়ন যে চারটা আসছে, এই চারটা হাইড্রোজেন আয়ন আর ওই যে দুইটা অক্সিজেন, ওরা মিলে আবার পানি তৈরি করে। এই যে এই হচ্ছে সেই পানি। এই ফিগারটা চাইলে তুলে নিতে পারো আর কি। তাহলে আমি যদি ফিউয়েল সেলের ওভারঅল রিয়েকশনটা দেখাই, ওভারঅল রিয়েকশন হইতেছে এটা অ্যানোডের রিয়েকশন, এটা ক্যাথোডের রিয়েকশন, এটা ওভারঅল সেলের রিয়েকশন। এই হচ্ছে ফিউয়েল সেলের রিয়েকশন। তোমাদেরকে একটু এখানে আবার ফেরত আসবে, একটু অ্যানিমেশন দিয়ে দেখাই, দেখো একটু বোঝার চেষ্টা করো সবাই। এই যে আমার যে ইয়া কালার মানে হচ্ছে এটা কি, পেস্ট কালার, এই যে পেস্ট কালার গুলো হচ্ছে হাইড্রোজেন, বুঝছো? তো হাইড্রোজেন আমি দিলাম। এই যে পিঙ্ক কালার হচ্ছে দেখো প্রোটন। তো হাইড্রোজেন এই যে এটা সংস্পর্শে এসে দেখো ইলেকট্রন তার দিয়ে চলে যাচ্ছে, ইলেকট্রন তার দিয়ে চলে যাচ্ছে, আর ওই যে পিঙ্ক হয়ে প্রোটনটা ওই পাশে চলে যাচ্ছে। এতক্ষণ ধরে যেটা নিয়ে বকবক করছি, আবারও বলতেছি। হাইড্রোজেন আসলো, এসে সে ইলেকট্রন দিল, দিয়ে ইলেকট্রন এই যে নীল তার দিয়ে চলে যায়, আর প্রোটন ওদিকে চলে যায়। ওই পাশ থেকে অক্সিজেন আসছে,
তো অক্সিজেন করে কি ওই প্রোটনের সাথে মিলে আবার পানি তৈরি করে, দেখো এই যে পানি হিসেবে বের হয়ে যাচ্ছে। আর কিছু আনইউজড অক্সিজেন তো থেকেই যায়, সেগুলো তো হচ্ছে চলে যায়। সবাই কি এবার ফিল করতে পারছে জিনিসটা কি হয়? এই কমলা রঙের অক্সিজেন, তারা ইলেকট্রন নেয়, প্রোটন নেয়, নিয়ে পানি হিসেবে এই যেখান থেকে বের হয়ে যাচ্ছে, এখান থেকে হিট বের হইতেছে। ওকে, তো দিন শেষে এটা কিন্তু পিইএম, দেখো এখানকার হচ্ছে পিইএম, এটা এই যেটা প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন। আর এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, আমি যেটা দেখাইছি। বাট দিন শেষে মেকানিজম সেম, মানে মূল জিনিসটা সেম, মূলনীতি সেম, খালি ইয়া আলাদা, মানে একটু অর্নামেন্টস আলাদা, বুঝছো? তো ভাইয়া এরই সাথে সাথে আমাদের তড়িৎ রসায়ন অংশটুকু শেষ হয়ে গেল। তড়িৎ রসায়ন ডান। আশা করি পরিমাণগত রসায়নের ওই লম্বা সেশনের পরে তড়িৎ রসায়নের এই ছোট্ট সেশনটা সবার মজা লাগছে। কারণ তড়িৎ রসায়নটা খুব অল্প জায়গায় অল্প কনসেপ্ট, কিন্তু খুব মজার কনসেপ্ট। এবং আমি সবসময় বলি তড়িৎ রসায়নটা ডিপেন্ড করে একটা স্টুডেন্ট আসলে ভালো মতো আহ বুঝছে কি বোঝে না আর কি, এটার উপরে। সো তারপরে হচ্ছে আমি আশা করি সবাই এটা এনজয় করছো, ভালো লাগছে সবার, সব সমস্যা সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তো ঠিক আছে ভাইয়া, নতুন কোনো একটা সেশনে দেখা হবে, সাসপেন্স থাকুক পরেরটা কি চ্যাপ্টার হবে। ওকে, সো আল্লাহ হাফেজ সবাইকে।